আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরও একটি নতুন লাইভ সেশনে। সো আজকে থেকে আমাদের একটা সংগ্রাম শুরু হচ্ছে, সেটা হচ্ছে অ্যাডমিশন অ্যাকাউন্টিং। অর্থাৎ এই অ্যাডমিশন অ্যাকাউন্টিংয়ে আমি তোমাদের সাথে থাকবো, আমার সাথে রিমনও থাকবে। বাট প্রথম আমি এবং রিমন দুইজন মিলে নিব এই অ্যাডমিশন অ্যাকাউন্টিংয়ের পুরো সিরিজটা তোমাদের সাথে থাকবো আমি এবং রিমন। সো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। যারা আমার সাথে যুক্ত রয়েছে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। এইচএসসি 24-এর অর্থাৎ যারা এবারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য এই ক্লাসটি। সো তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে অবশ্যই একটু জানিয়ে দেবা যাতে তারাও আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হতে পারে। ইনশাআল্লাহ আজকে যে ক্লাসটা আমরা করব, এই ক্লাসটা তোমরা যদি ভালো মতো আমার সাথে শেষ পর্যন্ত করতে পারো, বেশি কথা বলবো না, জাস্ট যেই পয়েন্টগুলো বলবো বা যেভাবে বলবো অ্যাকাউন্টিংয়ের প্রিপারেশনের জন্য সেই কথাগুলো মাথায় রাখবা এবং আমরা বেসিক কিছু আজকে কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তোমরা এসএসসিতে যে অ্যাকাউন্টিং পড়ো সেটার সাথে অ্যাডমিশন অ্যাকাউন্টিংয়ের একটু পার্থক্য আছে। যেহেতু আমাদের এসএসসির মধ্যে আমরা সবসময় চেষ্টা করি ম্যাথের দিকে বা ম্যাথগুলো আমরা প্র্যাকটিস করি, সেই অনুযায়ী আমরা এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। বাট আমাদের অ্যাডমিশন টেস্টে কিন্তু শুধু ম্যাথের দিকে তাকালে কিন্তু হবে না, আমাদেরকে এখন ম্যাথ থিওরি দুইটাকেই কভার করতে হবে। কেন ম্যাথ আর থিওরি কথা বলছি সেটা একটু পরে বুঝতে পারবা। আমরা এগুলো অ্যানালাইসিস করব যে কেন আমাদের ম্যাথ পড়তে হবে, কতটুকু ম্যাথ করতে হবে, কতটুকু আমাদের থিওরি পড়তে হবে এবং কোন কোন চ্যাপ্টার থেকে কি পরিমাণে কোয়েশ্চেন আসতেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সেগুলোতে কি পরিমাণ কোয়েশ্চেন আসতেছে এবং কোন কোয়েশ্চেনগুলোতে বা কোন টপিকগুলোতে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, সবগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আজকের এই লাইভ ক্লাসে। তো তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের সবাইকে একটু মেনশন করে দাও এবং ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমিও শেয়ার করে দিচ্ছি তোমাদের সবার সাথে, যাতে তোমাদেরও একটা হেল্প হয়ে যায়। সো আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার মেনশন করে দিব যাতে বন্ধু বান্ধব যারা আছে তারা যেন আমাদের সাথে যুক্ত হতে পারে। আমিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ওকে, আমি শেয়ার করে দিলাম তোমাদের সবার সাথে। সো আমরা যারা যুক্ত হয়েছি আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছ না যারাও, যদি ঠিকঠাক মতো শোনা যায় দেখা যায়, আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ আজকের এই ক্লাসটা। আমরা আজকে অ্যাকাউন্টিংয়ের একটা অ্যাডমিশন টেস্টের একজন শিক্ষার্থী হিসাবে তোমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে এবং কোন টপিকের উপর গুরুত্ব বেশি দিতে হবে, কম দিতে হবে, সবগুলো নিয়ে কথা বলবো। একটু আমরা ওয়েট করছি যাতে যারা আমাদের সাথে যুক্ত হতে পারে না এই ক্লাসে তারা যেন যুক্ত হতে পারে। আমাদের এই ক্লাসটা আমরা মেইনলি যতজনে থাকুক না কেন, এটা আমাদের ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমাদেরকে একটা গোছানো প্রিপারেশনের জন্য অ্যাডমিশন টেস্টে কীভাবে প্রিপেয়ার হইতে হবে সেই বিষয়টা আমরা দেখবো আজকে। সো আমাকে ঠিকমতো শুনতে দেখতে যদি পাও তাহলে একটু ক্লাসে শেয়ার মেনশন করে দিও। আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে, প্রায় 50-র কাছাকাছি। সো সবাই একটু শেয়ার মেনশন করে দাও যাতে আরও শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে, আমরা এখনই শুরু করে দিব। অনেকে সালাম দিচ্ছে। আচ্ছা, কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে আমাদেরকে একটু জানাবে। এবং নুসরাত জাহান আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। সোমাইয়া রয়েছে আমাদের সাথে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে আচ্ছা তোমার নামটা পড়তে পারিনি, উপরে চলে গেছে। তারপর তাসপিয়া আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাইলে আমাকে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে সেটা একটু জানতে পারো। আজকের এই লাইভে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে আমাদের এই লাইভে একটু আমাকে জানাবা কমেন্ট বক্সে মেনশন করে তোমার ঠিকানা লিখে। হ্যাঁ, তারপর আমাদের সাথে বলেছে অ্যাডমিশন টেস্টের আর্টসের জন্য অ্যাডমিশন ফি কত? 2500 টাকা। ব্যবসা শিক্ষা মানবিক দুইটার জন্য আমাদের 2500 টাকা কোর্স ফি। তাসফি আক্তার সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমরা কি শুরু করে দিব? যশোর থেকে আমাদের সাথে রয়েছে হারদামি। আর হারদামি তোমার নাম? হারদামি, এত কঠিন নাম কেমনে পড়বো? আচ্ছা, যাই হোক। কক্সবাজার থেকে আমাদের সাথে সুমাইয়া আছে, আমাদের সাথে চট্টগ্রামে রয়েছে সঞ্জিদা জাহান, চট্টগ্রাম থেকে রয়েছে। তাসপিয়া সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ওকে,
ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাসটা, আমরা শুরু করে দিচ্ছি আস্তে আস্তে। দেখো, অ্যাডমিশন অ্যাকাউন্টিংয়ে আমাদের যদি একটু ভালোভাবে আমরা যদি প্রিপারেশনটা নিই, একটু যদি সতর্ক থাকি, আমরা কিন্তু আমাদের যে কোয়েশ্চেন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে 12টা কোয়েশ্চেন আসে, সেখানে 12 কিন্তু আমরা চাইলে খুব ইজিলি তুলতে পারবো। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি এখন এবার অ্যাডমিশন টেস্টে অ্যাকাউন্টিং নেই, গত বছর ছিল না আর কি, এবারে কেমন হয় সেটা আমরা জানি না, বাট অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে তোমার যতটা কোয়েশ্চেন থাকবে সবগুলো কোয়েশ্চেন একটু যদি তোমরা কি হও যে একটু যদি মাথা ঠিকঠাক রেখে যদি আনসার করতে পারো, সবগুলো প্রশ্নে আনসার করা যায় এবং সবগুলো প্রশ্নে ফুল মার্কস তোলা যায়। হ্যাঁ, হয়তো 19-20 হইতে পারে। সো এটার ট্রিক্স তোমাদেরকে আমি বলে দিব কেমনে করলে তোমরা একদম সম্পূর্ণ মার্কসটা পাবা, বা যেন একটুও 19-20 না হয় সে বিষয়টা তোমরা মাথায় রাখতে পারবে। সো আমরা প্রথমে যে কাজটা করবো অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে, প্রথম যে বিবেচ্য বিষয়টা সেটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে আমাদের যেহেতু আমরা বলছিলাম থিওরিটিক্যাল এবং হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল, এই দুইটা জায়গা থেকে কিন্তু আমাদের অ্যাকাউন্টিংয়ের প্রশ্ন হয়ে থাকে। যদিও আমরা এসএসসির ক্ষেত্রে আমরা সাধারণত দেখে থাকি যে আমরা ম্যাথগুলোর দিকে গুরুত্ব বেশি দিই, কিন্তু অ্যাডমিশন টেস্টে মাথায় রাখবা শুধু ম্যাথ পড়লে হবে না। এই জন্য বলছি, কারণ তোমরা এখানে দেখলে বুঝবা। এখানে দেখো, আমরা যদি বলি যে 2000 মানে যে বিগত সালে কোয়েশ্চেনগুলো এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই দুটো বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলছি, এখানে তোমার থিওরিটিক্যাল কোয়েশ্চেন এসেছে প্রায় 60 থেকে 70%। তার মানে তুমি যে প্রিপারেশন নিবা সবচেয়ে বেশি তাহলে প্রিপারেশন নিতে হবে কোন কোন সাবজেক্টে, কোন বিষয়ের উপর থিওরিটিক্যাল যে পার্টটা আছে সেটার উপর সবচেয়ে বেশি তোমাকে জোর দিতে হবে। হ্যাঁ, ম্যাথ থেকেও প্রশ্ন আসে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে থিওরি থেকে প্রশ্ন আসে 60 থেকে 70%, আর ম্যাথ থেকে প্রশ্ন এসে থাকে সাধারণত 30 থেকে 40%। হ্যাঁ, অনেক সময় এক্সেপশনাল হইতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এইভাবেই কোয়েশ্চেনটা হয় যে তোমার থিওরি বেশি থাকে, ম্যাথ একটু কম থাকে। প্রশ্ন বলতে পারো স্যার কেন থিওরি একটু বেশি, ম্যাথ কেন কম? কারণ তোমরা জানো যে আমাদের ম্যাথগুলো কিন্তু ক্যালকুলেটর ছাড়া করতে হয়। সো সবগুলো ম্যাথ দিলে সবগুলো ম্যাথ আসলে একটা স্টুডেন্টের পক্ষে পড়া পসিবল না, আর ম্যাথ দিয়ে শুধুমাত্র কিন্তু একটা স্টুডেন্টের ম্যাথও যাচাই করা যায় না, সেজন্য থিওরি প্রশ্ন এসে থাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও সেম, প্রায় কাছাকাছি 50 থেকে 70% তোমার থিওরি থেকে প্রশ্ন হয় এবং ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন হয় 30 থেকে 40%। আচ্ছা, তো এখানে এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও আমরা কেন এই কথাটা বলছি যে 60 থেকে 70% থিওরি প্রশ্ন আসে এবং ম্যাথ প্রশ্ন 30 থেকে 40% আসে, সেটা ব্যাখ্যা তোমাদেরকে দিচ্ছি। দেখো, আমরা যদি বলি এর পরবর্তীতে আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আমরা সি এবং ডিউর যে কোয়েশ্চেন অ্যানালাইসিস যদি বলি, ওই যে তোমাদেরকে 60% 70% বলছি, সেটা কেন সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমি যদি বলি 2021 এবং হচ্ছে হ্যাঁ, আমি যদি বলি 2021 সেশনে আমাদের থিওরি থেকে প্রশ্ন আসছে প্রায় 6টা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ম্যাথ থেকে প্রশ্ন আসছে 6টা, তার মানে প্রায় 50-50 বলা যায়। এরপর হচ্ছে 19-20-এর মধ্যে এখানে আসছে 9টা থিওরি থেকে, ম্যাথ আসছে 3টা। আবার 18-19 যদি বলি সেক্ষেত্রে 11টা এবং হচ্ছে 9টা। তার মানে আমাদের থিওরি এবং ম্যাথ দুইটাকে কিন্তু সমান গুরুত্ব আমাদেরকে দিতে হবে। কেমন? সো এগুলো জাস্ট রিসেন্টগুলো বলতেছে আর কি। ঠিক যেভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, যদিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন ম্যাথ নাই, আমি আবার বলতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন অ্যাকাউন্টিং নেই, বাট অ্যাকাউন্টিং আমাদেরকে অনেক হয়তো এবার যদি যে গতবারে যে প্যাটার্নে হয়েছিল যে আমাদের প্রবলেম সলভিং এবং হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল স্কিল এবং হচ্ছে ইংলিশের উপর পরীক্ষা হয়েছিল বিবিএতে, সেটা যদি চেঞ্জ হয় তাহলে হয়তো অ্যাকাউন্টিং দিতে পারে, এটা মাস্ট। সো সে কারণে আমি বলে দিচ্ছি জাস্ট কেন অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে থিওরি এবং ম্যাথ গুরুত্ব। যেমন ধর এখানে 35টা প্রশ্নের মধ্যে সিইউর ক্ষেত্রে 32টা তোমার থিওরি, জাস্ট 3টা ম্যাথ আসছে। এরপরে দেখো, আমি যদি বলি 19-20 অর্থ বছরে 19-20 সেশনে, সেই ক্ষেত্রে হচ্ছে থিওরি থেকে 28টা এবং ম্যাথ থেকে আসছে 60টা। তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের থিওরির কিন্তু গুরুত্ব সবচেয়ে বেশি। সো আজকে কিন্তু আমরা সেই থিওরির মানে বেসিক অংশ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সো তোমরা বুঝতে পারতেছো থিওরি এবং ম্যাথ দুইটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের প্যাটার্ন যে আমাদেরকে থিওরি এবং ম্যাথ দুইটাকেই অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, চলে যাচ্ছে আমরা এই পরবর্তীতে, আমি একটু চলে যাই যে এটা নিয়ে আর কথা বলছি না। এরপর হচ্ছে আমাদের বিগত বছরগুলোতে রিপিটেড কোয়েশ্চেন। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই জানি যে অ্যাডমিশন টেস্টের কাছে বিগত সালে যে প্রশ্ন, সেগুলো আমাদের প্রশ্ন ব্যাংক থাকে, বিভিন্ন বই থাকে, সেই বই থেকে বা সেই বিগত সালের প্রশ্ন থেকে কি পরিমাণ প্রশ্ন আমাদের রিপিট হয় সেটা কিন্তু আমাদের জানা দরকার। এই জন্য দরকার কারণ আমরা বিগত সালের প্রশ্নগুলো পড়বো নাকি পড়বো না সেজন্য। সো বিগত সালের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাই বিগত 10 বছরের যদি অ্যানালাইসিস করি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেখানে 12টা করে প্রশ্ন হচ্ছে লাস্ট 2 বছর 20-21 এবং হচ্ছে 19-20এরটা এখানে নিয়েছি। সো এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে তোমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমার 20-21-এর মধ্যে 12টা প্রশ্নের মধ্যে হচ্ছে 9টা প্রশ্ন রিপিট হয়েছে। তার মানে যেগুলো বিগত সালে আসছিল সেখান থেকে রিপিট হয়েছে 9টা প্রশ্ন। আবার যদি 19-20 বলো সেক্ষেত্রেও কিন্তু 9টা প্রশ্ন রিপিট হয়েছে বিগত সাল থেকে। তার মানে রিপিটেড কোয়েশ্চেন কিন্তু আসে, যেগুলো বিগত সালে এসেছিল সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 25টা প্রশ্নের মধ্যে 25টা প্রশ্ন রিপিট হয়েছে, তার মানে 35টার মধ্যে 25টা রিপিট হচ্ছে, আর হচ্ছে 35টার মধ্যে 19টা রিপিট হয়েছে। তার মানে রিপিটেড কোয়েশ্চেন কিন্তু প্রতি বছরই কিন্তু হয়ে যাচ্ছে, কেমন? সো এই রিপিটেড কোয়েশ্চেন যেহেতু হচ্ছে, আমাদের মাথায় রাখতে হবে আমাদের যে বিগত সালে ইয়ার কোয়েশ্চেনগুলো সেগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে, যাতে করে আমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারি, যেন পরীক্ষার হলে আসার সাথে সাথে আমরা আনসারটা করে ফেলতে পারি। বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে শুধুমাত্র যে ভালো পড়াশোনা করলে এমন কিন্তু হয় না, তোমাকে টাইম সেন্স থাকতে হবে, টাইমের মধ্যে তোমাকে পরীক্ষাটা শেষ করতে হবে, তোমরা জানো। সো সেজন্য তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে, যাতে তোমরা এক্স্যাক্টলি টাইমলি তোমার এক্সামটা শেষ করতে পারো। আচ্ছা, আমরা এরপরে চলে যাচ্ছি। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 10 বছরে হিসাব বিজ্ঞানের যে অধ্যায় ভিত্তিক কোন অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বা কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে সেগুলো আমাদের জানা দরকার। যেহেতু আমরা আজকে এটা আমাদের প্রথম বেসিক ক্লাস, তোমাদের এই কথাগুলো বলা খুবই জরুরি। প্রথমত আমরা বলছি থিওরি এবং ম্যাথের কথা, 2 নম্বর আমরা বলছি যে বিগত সালে প্রশ্ন থেকে আমাদের কেমন পরিমাণ কোশ্চেন রিপিট হচ্ছে। প্রায় তুমি বলতে পারো যে আমাদের তোমার 30 থেকে 40% কোয়েশ্চেন কিন্তু রিপিট হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়, সবগুলো বিশ্ববিদ্যালয় 30 থেকে 40% রিপিট হয়, বাকিগুলো নতুন প্রশ্ন আছে। অনেক সময় 50% রিপিট হতে আমরা দেখি। সো খুবই গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে? সো এরপরে চলে এসে আমরা কোন কোন চ্যাপ্টার থেকে আমাদের কোয়েশ্চেন বেশি হয় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে সেটা আমরা একটু দেখবো, অ্যানালাইসিস করবো আর কি। সো তোমরা যারা যুক্ত হচ্ছে আমার সাথে একটু ক্লাসটা একটু শেয়ার মেনশন করে দিও, যাতে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তারা যেন আমাদের সাথে যুক্ত হতে পারে। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত বছর অ্যাকাউন্টিং প্রশ্ন হয় নাই, গত বছর আমাদের ম্যাথ হয়ে আছে, অ্যানালিটিক্যাল এবিলিটি এবং হচ্ছে ইংলিশ প্রশ্ন 3টা ছিল, 3টা বিষয়ের উপর পরীক্ষা হয়েছে সি ইউনিটে। বাট এই বছর যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে হয়তো অ্যাকাউন্টিং দেবে, যদি চেঞ্জ হয়, বাট না হলে তো আমাদের আগের মধ্যে পড়তে হবে। আপাতত মনে করি আমাদের চেঞ্জ হচ্ছে না, আমরা ঢাকা ভার্সিটির অনুযায়ী বলতেছি, বা ঢাকা ভার্সিটির জন্য বা রাজশাহী ইউনিভার্সিটি, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সেটার উপর ভিত্তি করে আমরা আগাবো আর কি। থ্যাংক ইউ যারা যারা আমাদের সাথে অ্যাটেন্ড হয়েছে, কে কোন জায়গায় অ্যাটেন্ড হচ্ছে সেটা অবশ্যই জানাও, এবং হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিও, মেনশন করে দিও। শোনো, প্রথমত আমাদের এই অ্যাকাউন্টিংয়ের প্রথম যে চ্যাপ্টারটা আছে হিসাব বিজ্ঞানের পরিচিতি, এই চ্যাপ্টার থেকে আমাদের প্রতি বছরে কিন্তু মোটামুটি কোয়েশ্চেন এসে থাকে। সো এই চ্যাপ্টারের একটা অংশ আজকে আমরা পড়বো। যেমন তুমি যদি এখানে দেখো প্রায় প্রতি বছরে মোটামুটি রিপিট, মানে একটা দুইটা 3টা এরকম প্রশ্ন কিন্তু এসেছে। সো খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা। পরবর্তী যদি হিসাব সংখ্যা লেনদেনের পড়া বলি, এই চ্যাপ্টার থেকেও প্রতি বছর মোটামুটি কোয়েশ্চেন আসে। হ্যাঁ, রেয়ার কেস অনেক সময় আসে না, 2-1টা এরকম। হিসাব চক্র এখান থেকে প্রশ্ন মাঝে মধ্যে আসে, বাট বেশিরভাগ সময় আসে না। তবে পড়তে হবে আমাদের কিন্তু সবই পড়তে হবে। জাবেদা থেকে আমাদের প্রশ্ন হয় প্রতি বছরে মোটামুটি, অনেক সময় এখানে অনেক বছর হয় নাই, বাট বেশিরভাগ সময় হয়ে থাকে। খতিয়ানের ক্ষেত্রে বেশিরভাগ সময় প্রশ্ন হয় না, অনেক সময় চলে আসতে পারে। রেওয়ামিল থেকে আমাদের প্রতি বছরই মোটামুটি 2-1টা প্রশ্ন থেকে থাকে। এরপর আমরা সংশোধনী জাবেদা, সংশোধনী দাখিলা থেকে যদি বলি, সেক্ষেত্রে মাঝে মধ্যে কোয়েশ্চেন হয়, মাঝে মধ্যে কোয়েশ্চেন হয় না, বেশি গুরুত্বপূর্ণ না আর কি। আর মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেন থেকে মোটামুটি প্রতি বছরে কি হয়, প্রশ্ন এসে থাকে। তারপর হচ্ছে সমন্বয় দাখিলা এবং সমন্বিত দাখিলা, এখান থেকে আমাদের প্রশ্ন অনেক সময় হয়, অনেক সময় হয় না, বাট গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, এরপর কার্যপত্র থেকে প্রশ্ন তেমন একটা আসে না, আমরা এখানে দেখতে পাচ্ছি পুরো 10 বছরের মধ্যে 1 বছরও আসে নাই কার্যপত্র থেকে। ওকে, এরপরও চলে যাচ্ছি পরবর্তী অধ্যায়ে। পরবর্তী অধ্যায়গুলো হচ্ছে আমাদের আর্থিক বিবরণী সমূহের প্রস্তুত। এখান থেকে আমাদের প্রতি বছরে মোটামুটি প্রশ্ন হয়, তারপর হচ্ছে মোটামুটি না, প্রশ্ন অনেক ভালো হয়। এরপর হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী, এখান থেকে প্রশ্ন হয়। বিগত সাল মানে রিসেন্টলি হচ্ছে না, বাট এর আগে কিন্তু অনেক বেশি প্রশ্ন হয়েছিল। তারপর সমাপনী দাখিলা এবং সমাপনী উত্তরণ যে অমিল, সেখানে আমাদের প্রশ্ন মোটামুটি মানে বেশি হয় না, মোটামুটি হয়, মানে মোটামুটি গুরুত্বপূর্ণ বলতে পারো। তো এভাবে করে হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে, হিসাব বিজ্ঞানের নীতিমালা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অবশ্যই প্রতি বছর প্রশ্ন আসে হিসাব বিজ্ঞানের নীতিমালা এই টপিক থেকে। তো এই টপিকটা একটু ভালো করে পড়তে হবে। হিসাব বিজ্ঞানের নীতিমালা এই টপিক থেকে প্রতি বছরেই আমাদের কোয়েশ্চেন হয়ে থাকে। কেমন? হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে প্রতি বছরে
হ্যাঁ, হিসাব বিজ্ঞান নীতিমালা থেকে প্রতি বছর প্রশ্ন হয়, এটা একটু ভালো করে দেখবা। এরপর চলে আসে স্থায়ী বা আমরা অস্পর্শনীয় যে সম্পত্তির হিসাব বলি, যেটা যা আমরা অবচয় নামে চিনি, এই অধ্যায় থেকে কিন্তু প্রতি বছরই কি হয়ে থাকে, প্রশ্ন হয়ে থাকে। সো গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলি সেগুলো আমাদেরকে বেশি প্রেশার দিতে হবে, বেশি গুরুত্ব দিতে হবে। কেমন? প্রাপ্য হিসাব সমূহ বা কুরিন থেকে আমাদের প্রশ্ন তেমন একটা হয় না, মাঝে মধ্যে হয়। তারপর হচ্ছে বিনিময় বিল লিপিবদ্ধ করেন, এখান থেকে প্রশ্ন তেমন একটা হয় না। একতরফা দাখিলা পদ্ধতিতে তেমন একটা প্রশ্ন হয় না। তারপর হচ্ছে যেহেতু এগুলো শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত না, যেমন একতরফা দাখিলা পদ্ধতি, এগুলো তেমন একটা এই বছর গুরুত্বপূর্ণ নয় বলতে পারো। কারণ এই চ্যাপ্টারগুলো যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, এবং হচ্ছে এগুলোর উপর তোমরা প্রিপারেশন তেমন একটা নাও নেই, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, মানে খুবই কম। যে চ্যাপ্টারগুলো তোমরা বিগত সালে মানে তোমরা শর্ট সিলেবাসে পড়ছো, সেগুলো থেকে কোশ্চেন বেশি আসার সম্ভাবনা রয়েছে আর কি। আচ্ছা, এরপর রয়েছে অবশ্যই প্রতিষ্ঠানের হিসাব। এখান থেকে মোটামুটি প্রশ্ন হয়, বাট যদি এটা তোমাদের যেহেতু হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে আছে এই চ্যাপ্টারটা, তাহলে এই বছর তেমন একটা বেশি গুরুত্বপূর্ণ না বলতে পারো, ঠিক আছে। তো এরপরে চলে আসি আমরা, এরপরে হচ্ছে আর কিছু অধ্যায় আছে, যেমন পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তারপর হচ্ছে অনেক বেশি প্রশ্ন আসে মজুদ পণ্যের হিসাব রক্ষণ থেকে, মাঝে মধ্যে আসে, বাট বেশিরভাগ সময় আসে না। উৎপাদন ব্যয়ের হিসাব রক্ষণ থেকে পরীক্ষায় একটা দুইটা প্রশ্ন বেশিরভাগ সময় থেকে থাকে। এরপরে ব্যয় এবং ব্যয়ের শ্রেণী বিন্যাস থেকে পরীক্ষা তেমন একটা আসে না। আর্থিক বিবরণী থেকে পরীক্ষা আসে দুই একটা, মোটামুটি গুরুত্বপূর্ণ। অংশীদারি ব্যবসা থেকে পরীক্ষা আসে। তারপর হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি থেকে পরীক্ষা আসে। মূসক বা ভ্যাট বা আয়কর, এখান থেকে প্রশ্ন তেমন একটা আসে না, মাঝে মধ্যে আসে। নগদ প্রবাহ বিবরণী, এখান থেকে পরীক্ষায় তেমন একটা প্রশ্ন আসে না, মাঝে মধ্যে চলে আসে। আমি তো বললাম যে সবগুলো অধ্যায় মোটামুটি পড়তে হবে, বাট যেগুলো সবচেয়ে বেশি রিপিটেড কোয়েশ্চেন হচ্ছে যে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলো বেশি গুরুত্ব দিতে হবে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয় এভাবে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে বিগত সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়টা এখানে দেওয়া আছে, তোমাদেরকে এই পিডিএফটা আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমাদের এই ক্লাসটা তোমরা হচ্ছে করো, এবং এই ক্লাসে কমেন্ট বক্সে আমরা একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাও, সেই গ্রুপে তোমাদেরকে আমি এই পিডিএফটা দিয়ে দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এই ভিডিও কমেন্ট বক্সে তোমরা একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেখানে তোমরা ওই গ্রুপের লিঙ্কে হচ্ছে তোমরা ঢুকলে এই পিডিএফটা পেয়ে যাবে, আমরা সেই ব্যবস্থা করে দিচ্ছি, ক্লাসের পরে পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে, বুঝছো। গ্রুপের লিঙ্কটা এখানে দিয়ে দাও, কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্কটা দিয়ে দাও। ওকে, তাহলে আমরা গ্রুপে হচ্ছে এই পিডিএফটা পেয়ে যাব, এখানে এটা তোমরা দেখে অ্যানালাইসিস করবে যে কোন চ্যাপ্টার থেকে গুরুত্ব বেশি দিতে হবে, কোন চ্যাপ্টার গুরুত্ব কম দিতে হবে, সেটাই। সো এভাবে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়টা এখানে আছে। এরপর আমাদের রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি, এখানে কোন চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ বেশি বা কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশি আসতেছে সেটা এখানে দেওয়া আছে। তো সেটা একটু দেখে নিবা। আমি এগুলো নিয়ে বারবার বলতেছি না এই জন্য, কারণ এটা তোমরা নিজেরাও দেখলে পারবা, এখানে আমাকে বলার কিছু নাই, তুমি দেখলে বুঝতে পারবা কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতেছে বেশি, কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন কম আসতেছে। আমরা শুরু করি। আমরা এই মানে প্রথম যে অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, এই হিসাব বিজ্ঞান পরিচিতির আমরা কি করব যে আজকে লেকচার 1 মনে করতে পারে, হিসাব বিজ্ঞান পরিচিতি প্রথম অধ্যায়, সেই অধ্যায়ের আমরা আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। তোমরা একবার যারা আমাদের সাথে যুক্ত হয়ে আছো, একবার একটু ক্লাসে শেয়ার মেনশন করে দাও, 24-এর যারা শিক্ষার্থী আছে তারা যেন আমাদের সাথে এই ক্লাসটা দেখতে পারে, সেজন্য একটু শেয়ার মেনশন করে দাও, মানে ক্লাসটা একটু নিজের ওয়ালে অন্ততপক্ষে শেয়ার করে দাও, ঠিক আছে। সো আমরা শুরু করি। দেখো, এতদিন পর্যন্ত যে অ্যাকাউন্টিং পড়ছো, মনে করো সব অ্যাকাউন্টিং তুমি ভুলে গেছো, তোমার অ্যাকাউন্টিং এমনি তো ভুলে যাওয়ার কথা, তোমরা অনেক একটা সময় তোমরা মাঝখান দিয়ে পার করে ফেলেছো, সো সবগুলো এমনিতেই ভুলে গেছো, একদম মনে করো যে সব ভুলেই গেছো। আজকে আমার সাথে নতুনভাবে একদম ফ্রেশ মাইন্ডে আমার সাথে অ্যাকাউন্টিং পড়া শুরু করেছো, এভাবে চিন্তা করো, ঠিক আছে। আমি তোমাদেরকে একদম বেসিক থেকে পড়ানোর চেষ্টা করব, যাতে তোমরা কোনো জিনিস গ্যাপ না হয়, সবগুলো যেন ইনফরমেশন তোমরা পাও, এবং এগুলো তোমাদেরকে পরীক্ষায় অনেক বেশি হেল্প করবে। আজকে যে ক্লাসটা আমরা পড়বো, এই ক্লাস থেকে মিনিমাম তোমার 2 থেকে 1টা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। 2 থেকে 1টা প্রশ্ন তুমি অবশ্যই কমন পাবা বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দাও না কেন, 1 থেকে 2টা প্রশ্ন তোমার আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, আমরা হিসাব বিজ্ঞান নিয়ে কথা বলি। আমরা হিসাব বিজ্ঞান এই টপিকটা এই বিষয়টা তো আমরা পড়তে যাচ্ছি, তাই না। তো আমাদেরকে হিসাব বিজ্ঞান কি সেটা অবশ্যই জানতে হবে। দেখো, হিসাব বিজ্ঞান হচ্ছে এটাকে বলা হয় একটা তথ্য ব্যবস্থা। কেমন? হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা বলা হয়। আমি একটু লিখে নিচ্ছি। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাই। ওকে, এখান থেকে আমি লিখি। দেখো, বলা হয় যে হিসাব বিজ্ঞান একটা তথ্য ব্যবস্থা। তথ্য ব্যবস্থা মানে কি? যেখানে তথ্য নিয়ে আমরা আলোচনা করি, বা বলতে পারো যে যেখানে তথ্যের আদান প্রদান হয়, এরকম আর কি। কেমন? যার মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ শনাক্ত, লিপিবদ্ধ করা এবং আর্থিক প্রতিবেদন প্রস্তুত সহ বিভিন্ন ধরনের বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান করা হয়ে থাকে।
দ্যাট মিনস আমরা বলতে পারি যে এখানে আর হিসাব বিজ্ঞান বলতে আমরা যেটা বুঝে থাকি তিনটা কাজের সমন্বয়। এটা আমরা যদি হাইলাইট করছি তোমরা দেখো, একটা হচ্ছে শনাক্ত করে, হিসাব বিজ্ঞান হচ্ছে লেনদেন যেগুলো হয় সেগুলোকে শনাক্ত করে থাকে সাধারণত, প্রথমত যে আমার কোনটা লেনদেন নয় সেটা শনাক্ত করে। যেমন আমরা জানি যে সকল ঘটনা হচ্ছে লেনদেন নয়, বাট সকল লেনদেন হচ্ছে ঘটনা। দ্যাট মিনস আমি বোঝাচ্ছি যে যেই ঘটনাগুলো হয় একটা ব্যবসায় প্রতিষ্ঠানে সেগুলোকে লেনদেন হচ্ছে নাকি হচ্ছে না সেটা আমাদেরকে কি করতে হবে, প্রথমত শনাক্ত করতে হবে। কেমন? সো হিসাব বিজ্ঞানের প্রথম কাজ হচ্ছে শনাক্ত করা, 2 নম্বর হচ্ছে লিপিবদ্ধকরণ বা লিখা। এই লিপিবদ্ধকরণকে আমরা হিসাব রক্ষণও বলে থাকি। আবার বলছি, এই লিপিবদ্ধকরণের যে কাজ সেগুলোকে আমরা হিসাব রক্ষণও বলে থাকি, সেটা নিয়ে একটু পরে কথা বলবো। এরপর রয়েছে তথ্য সরবরাহ করা, অর্থাৎ যারা সংশ্লিষ্ট পক্ষ থাকবে, যারা ইন্টারেস্টেড পার্টি থাকবে। ইন্টারেস্টেড পার্টি কারা থাকবে? যেমন প্রতিষ্ঠানের যারা উপরের লেভেলে থাকবে, প্রতিষ্ঠানের মালিক বলো, প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টররা বলো, তাদের তথ্যের প্রয়োজন হয়। এবং হিসাব প্রতিষ্ঠানের বাইরেও মানুষ থাকে, যেমন বলতে করে যে সরকার, মানে যে দেশে সে ব্যবসা করছে সে দেশের সরকার বা ট্যাক্স অফিসার, বা যারা হচ্ছে শেয়ার হোল্ডার বা অন্য কোনো যে কোনো হচ্ছে তোমার এনটিটি, তাদের কিন্তু এই ধরনের ইনফরমেশনের প্রয়োজন হইতে পারে। সেটার জন্য তাদেরকে তথ্য সরবরাহ করে থাকে। তার মানে অ্যাকাউন্টিং 3টা কাজ করে থাকে। আমার সাথে মুখস্থ করো, অ্যাকাউন্টিং কয়টা কাজ করে থাকে? 3টা কাজ। 1 নাম্বার হচ্ছে লেনদেন শনাক্তকরণ, 2 নাম্বার হচ্ছে লিপিবদ্ধকরণ করে থাকে, 3 নাম্বার হচ্ছে তথ্য সরবরাহ করে থাকে। ভালো করে মনে রাখবা, অ্যাকাউন্টিং 3টা কাজ করে থাকে। কয়টা কাজ? 3টা। এক হচ্ছে লেনদেন শনাক্তকরণ, 2 নাম্বার হচ্ছে লিপিবদ্ধকরণ, 3 নাম্বার হচ্ছে তথ্য সরবরাহ। এই একটা সেন্টেন্স থেকে পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে, অনেকবার। ঠিক আছে, আমরা একটু পরেই দেখবো, এই টপিকটা পড়ার পরে আমি ইয়ার কোশ্চেন পড়াবো যে এই একটা পেজ থেকে কয়টা প্রশ্ন আসছে, এবং প্রতি বছরে মোটামুটি প্রশ্ন এসে থাকে এই একটা স্লাইড থেকে। কেমন? তাহলে আমরা বলছি হিসাব বিজ্ঞান 3টা কাজ করে। 1 লেনদেন শনাক্তকরণ করে, 2 নাম্বার লেনদেন লিপিবদ্ধ করে, 3 নাম্বার হচ্ছে তথ্য সরবরাহ করে। এখন দেখো, এই যে লেনদেন যেটা লিপিবদ্ধকরণ বলছি, এই লেনদেন লিপিবদ্ধকরণের মধ্যে 3টা কাজ হয়। লেনদেন লিপিবদ্ধকরণের মধ্যে কয়টা কাজ হয়? 3টা কাজ হয়। 1 লেনদেন বিশ্লেষণ হয়, 2 নাম্বার জাবেদাভুক্তকরণ হয়, 3 নাম্বার খতিয়ানে স্থানান্তর হয়। এই 3টা কাজের সমন্বয়কে আমরা আবার এটাকে বলে থাকি হিসাব রক্ষণ। ঠিক আছে, তো আমরা বলতে পারি যে লিপিবদ্ধকরণ এই 3টি কাজকে হিসাব রক্ষণ নামেও অভিহিত করা হয়। তার মানে এই লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানভুক্তকরণ, ঠিক আছে, খতিয়ান স্থানান্তরকরণ, এই 3টাকে আমরা লেনদেনের লিপিবদ্ধকরণ বলে থাকি, তাই না? এই লেনদেন লিপিবদ্ধকরণকে আবার আমরা কি বলে থাকি? হিসাব রক্ষণ, বা এটাকে ইংরেজিতে বলা হয় বুক কিপিং বা হিসাব রক্ষণও বলা হয়। তার মানে আমাদের পরীক্ষায় আসতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের রিটেনে আসবে যে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের মধ্যে পার্থক্য কি, বা হিসাব বিজ্ঞান হিসাব রক্ষণের মধ্যে কি কি পার্থক্য থাকতে পারে। আনসার হবে যে হিসাব বিজ্ঞান হচ্ছে হিসাব বিজ্ঞান পুরো একটা প্রতিষ্ঠানের সবগুলো বিষয় নিয়ে কাজ করে। যেমন 3টা শাখা নিয়ে কাজ করে হিসাব বিজ্ঞান, লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ এবং তথ্য সরবরাহ করে থাকে। বাট হিসাব রক্ষণ যেটা আমরা বলতেছি বা বুক কিপিং যেটা বলতেছি, সেটা হচ্ছে 3টা কাজের, ওই 3টা কাজের যে মাঝখানেরটা আছে অর্থাৎ লিপিবদ্ধকরণ যেটা আছে, সেই কাজটা করে থাকে হিসাব রক্ষণ বা বুক কিপিং এর মাধ্যমে। এখানে 3টা কাজ হয়। এই লিপিবদ্ধকরণের মধ্যে কয়টা কাজ হয়? 3টা কাজ হয়। 1 লেনদেন বিশ্লেষণ, 2 জাবেদাভুক্তকরণ, 3 খতিয়ানে স্থানান্তরকরণ। তাহলে আমাদেরকে এই 3টা সিকোয়েন্স একটু মনে রাখতে হবে। 3টা বলতেছি, এই 2টা সিকোয়েন্স মনে রাখতে হবে। 1 হিসাব বিজ্ঞানের সিকোয়েন্স হচ্ছে এইটা, যে লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ, তথ্য সরবরাহ করা, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের সিকোয়েন্স মনে রাখবা। কেমন? আর এই লেনদেন লিপিবদ্ধকরণের সিকোয়েন্স কি? লেনদেন লিপিবদ্ধকরণের সিকোয়েন্স হচ্ছে লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ এবং হচ্ছে খতিয়ানে স্থানান্তর। তো আমরা সবাই এই 6টা, মানে এই 3টা করে আমরা একটু মুখস্থ করার চেষ্টা করবো। আমার সাথে সবাই আমার সাথে একটু মুখস্থ করো। হিসাব বিজ্ঞানের সিকোয়েন্সটা মনে রাখবা। হিসাব বিজ্ঞান হচ্ছে প্রথমে লেনদেন শনাক্তকরণ করবে, 1 শনাক্ত করা, 2 নম্বর হচ্ছে লেনদেন লিপিবদ্ধ করা, 3 নম্বর হচ্ছে তথ্য সরবরাহ করা। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের কাজ। আবার আমি যদি বলি হিসাব লিপিবদ্ধকরণ বা হিসাব রক্ষণের কাজ কি? হিসাব রক্ষণ বা লিপিবদ্ধকরণ এটার কাজ হচ্ছে 3টা। 1 লেনদেন বিশ্লেষণ করা, 2 নাম্বার জাবেদাভুক্তকরণ, 3 নাম্বার হচ্ছে খতিয়ান স্থানান্তর। ক্লিয়ার? তো আমরা এই 3টা সেন্টেন্স যদি আমরা ভালোভাবে এই 2টা সিকোয়েন্স যদি ভালোভাবে মনে রাখতে পারি, আমরা বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো খুব ইজিলি আমরা আনসার করতে পারবো। একটু সবাই মুখস্থ করে ফেলো দ্রুত, একটু সবাই মুখস্থ করো দ্রুত।
একটু সবাই মুখস্থ করে নাও। আচ্ছা, এখানে আরো কিছু ইনফরমেশন দিচ্ছে, কি কি দিচ্ছে দেখো। যেমন হচ্ছে লেনদেন জাবেদাভুক্তকরণ, যেটা আমরা বলতেছি, সেই জাবেদাভুক্তকরণের ক্ষেত্রে তোমার জড়িত পক্ষগুলোকে ধরন নির্ণয় করে থাকে, এবং হচ্ছে মানে এই লেনদেন লিপিবদ্ধকরণটা আর কি পক্ষগুলোর বৃদ্ধি এবং হ্রাসের পরিমাণ ডেবিট ক্রেডিট নির্ণয় করে থাকে। মানে তোমরা তো বুঝো জাবেদা মানে হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করা, কেমন? তো ডেবিট এবং ক্রেডিট তৈরি করা আর কি। তো সেটাই একটু পড়ে দেখো। মানে এই তিনটা সেন্টেন্স মানে দুইটা সিকোয়েন্স যদি মনে থাকে আমাকে ডান লিখবা। এই দুইটা সিকোয়েন্স যদি মুখস্থ হয়ে যায় ডান লিখবা কমেন্ট বক্সে দ্রুত। দুইটা সিকোয়েন্স মুখস্থ হলে ডান লিখবা। এরপর আমরা বিগত সালে যে প্রশ্নগুলো আসছে বিশ্ববিদ্যালয়ে সেগুলো আমরা দেখব, সলভ করব। দ্রুত বলো। ইমাম হোসেন রে আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম ইমাম, কি অবস্থা? সিকোয়েন্সটা একটু মুখস্থ করো। হিসাব বিজ্ঞানের সিকোয়েন্স হচ্ছে লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ, তথ্য সরবরাহকরণ। আর হিসাব রক্ষণের বা বলতে পারো লিপিবদ্ধকরণের সিকোয়েন্স হচ্ছে লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ আর খতিয়ানে স্থানান্তর। ডান লিখবা সবাই। হয়েছে? পারবো? ওকে, তাহলে আমরা যাচ্ছি এরপরে। দেখো বিগত সালে যে প্রশ্নগুলো আসছে এই টপিক থেকে, জাস্ট এই যে তোমরা দুইটা সিকোয়েন্স মনে রাখছো, এই দুইটা সিকোয়েন্স থেকে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেখান থেকে আমরা কয়েকটা প্রশ্ন আমরা সলভ করি। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 15-16 সেশনে বলছে নিচের নিম্নের কোনটি হিসাব লিপিবদ্ধকরণের সঠিক ক্রম। ওই যে লিপিবদ্ধকরণের সঠিক ক্রম বলতেছে, একটু আগে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে লিপিবদ্ধকরণের সঠিক ক্রমটা কি। দেখি আনসার করো। আনসার কি হবে? লিপিবদ্ধকরণের সঠিক ক্রম কোনটি? দ্রুত আনসার করো দেখি। লিপিবদ্ধকরণের সঠিক ক্রম কোনটি? আনসার করো। লিপিবদ্ধকরণের সঠিক ক্রম কোনটি? দ্রুত আনসার করো। লিপিবদ্ধকরণের সঠিক ক্রম কোনটি? আনসার করো দেখি সবাই দ্রুত। আমাদেরকে সানজিদা বলছে এক হবে, এটার আনসার এক হবে। স্থানান্তরকরণ, জাবেদাকরণ, বিশ্লেষণ। না, সঠিক ক্রম কিন্তু এটা না। তোমরা একটু আগে করছে স্থানান্তরকরণ ছিল শেষে, শুরুতে নয়। স্থানান্তরকরণ ছিল শেষে, কেমন? হ্যাঁ, বৃষ্টি দাস আমাদেরকে বলেছে, সরি বাসন্তী দাস আমাদেরকে বলেছে, বাসন্তী দাস বলেছে 4 হবে, বিশ্লেষণ, জাবেদাকরণ এবং হচ্ছে স্থানান্তরকরণ। হ্যাঁ, বাসন্তী বলে, তাসপিয়া বলেছে আমাদের 4 হবে। ওকে, বাকিরাও জানাও কি হবে। আমরা একটু আগে মুখস্থ করেছি, আমরা বলেছি প্রথমত হিসাব লিপিবদ্ধকরণ হচ্ছে প্রথমত করে থাকে বিশ্লেষণ করে থাকে, 2 নম্বর হচ্ছে জাবেদাকরণ করে থাকে, 3 নম্বর হচ্ছে স্থানান্তরকরণ করে থাকে। তাহলে আনসার হবে কোনটা? 4। একের উত্তর কোনটা হবে? 4 হবে, কেমন? সো আমরা একের উত্তর হবে 4। সো একের আনসার হবে 4। এর পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাই, কেমন? পরবর্তী কোয়েশ্চেনে যাচ্ছি। পরবর্তী কোয়েশ্চেন প্যাটার্ন দেখো, বলা হচ্ছে নিচের কোনটি হিসাব চক্রের একটি ধাপ নয়। মানে হিসাব চক্র যেটা আছে, যেটাকে আমরা একটু আগে পড়ছি যে হিসাব বিজ্ঞান কি কি করে থাকে, তার ধাপ 9 কোনটি। সেখানটা বিষয় মাথায় রাখবা যে এই হিসাব যেমন নির্বাচন করা, যদিও সরাসরি তোমরা নির্বাচন দেখো না, বাট আমরা বলছি যাচাই করা। সো যাচাই করলে, স্যার যাচাই বলতেছি, তোমার হচ্ছে বিশ্লেষণ করে যেটা লেনদেন বিশ্লেষণ, সেখানের মধ্যে কিন্তু নির্বাচনের একটা কাজ থাকে, কেমন? তারপর হচ্ছে লিপিবদ্ধকরণ, অলরেডি বলে ফেলছি। শ্রেণীকরণ, যেটা আমরা খতিয়ানের মাধ্যমে করে থাকি। পরিবেশন, যেটা আমরা আর্থিক বিবরণীর মাধ্যমে করে থাকি, পরিবেশন করে থাকি, অর্থাৎ হিসাবগুলোকে, অর্থাৎ যে ইন্টারেস্টেড পার্টিগুলো থাকে তাদের জন্য আমরা হিসাব বিজ্ঞানের যে কাজগুলো বা যে তথ্যগুলো সেগুলো আমরা পরিবেশন করে থাকি। সো যেটা নাই সেটা হচ্ছে যাচাইকরণ। এটা খুবই ভালো করে মাথা রাখবা। হিসাব বিজ্ঞান কখনো ভেরিফিকেশন করে না। হিসাব বিজ্ঞান যেটা করে সেটা হচ্ছে যাচাই কখনোই করবে না, কেমন? ভালো করে মাথা রাখো ওয়ার্ডটা, পরীক্ষা অনেকবার এসেছে যে হিসাব বিজ্ঞান কোন কাজটি করে না, আনসার হচ্ছে যাচাইকরণ। হিসাব বিজ্ঞান কখনো ভেরিফাই করে না, কখনো যাচাই করে না, ঠিক আছে? সো আনসার হবে ভেরিফিকেশন করে না। আনসার হবে এটার কত?
এটা আনসার হবে ভেরিফিকেশন, ঠিক আছে? হিসাব বিজ্ঞান কখনো ভেরিফিকেশন করে না বা যাচাই করে না, আনসার হবে ভেরিফিকেশন, ঠিক আছে? পারবো আমরা? হ্যাঁ, তাহলে এটা আনসার হবে ভেরিফিকেশন বা যাচাই করে না। হিসাব বিজ্ঞান কখনো কি করে না? যাচাই করে না। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছে আমরা। পরবর্তী কোশ্চেন যাচাই করার মাথা রাখবা, হিসাব বিজ্ঞান কখনোই যাচাই করতে পারে না। এরপর চলে আসি হিসাব বিজ্ঞান দিয়ে একটা ড্যাশ দিছে, এখানে পড়ে বুঝতে হবে কোনটা। বলতে একটি প্রক্রিয়া যার মাধ্যমে অন্তর্ভুক্ত থাকে তথ্য শনাক্তকরণ, পরিমাণ, লিপিবদ্ধকরণ এবং সরবরাহকরণ। আচ্ছা, একটি কারবারি সত্তা অর্থনৈতিক তথ্যের সাথে সংশ্লিষ্ট, আচ্ছা তাও বুঝলাম। আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তথ্য প্রদান করে থাকে, ওকে। উপরের সবগুলো দেখো, আরেকটা বলতে উপরে কোনোটিই নয়, এখানে আনসার কিন্তু উপরের সবগুলো হবে, একদম ইজি কোয়েশ্চেন। কারণ তুমি জানো যে তথ্য সরবরাহ করে থাকে হিসাব বিজ্ঞান, তারপর হচ্ছে অর্থনৈতিক তথ্যের সাথে সংশ্লিষ্ট, এটাও ঠিক আছে। তারপর হচ্ছে হিসাব বিজ্ঞান তোমার তথ্য শনাক্ত করে থাকে, তারপর পরিমাণ, লিপিবদ্ধকরণ এবং সরবরাহ করে থাকে, তাহলে আনসার হবে উপরের সবগুলো, তাই না? আনসার কি হবে? উপরের সবগুলো। এটা আনসার কি হবে? উপরের সবগুলো হবে, ওকে, উপরের সবগুলো হবে। জাস্ট একটা অপশন দেখে আনসার করে ফেলিও না। পরীক্ষার হলে মাথা রাখবা, আমরা অ্যাকাউন্টিং বা অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বেশি যেটাতে মার খেয়ে যায় সেটা হচ্ছে তোমার জানা প্রশ্ন তুমি আনসার করতে পারবে না, এমন এইটার জন্য। যেমন তুমি এখানে প্রথম অপশনটা দেখেই মনে করতেছো প্রথমটা আনসার হয়ে গেছে, কিন্তু এক্স্যাক্টলি প্রথমটা আনসার নয়, আনসার এখানে হবে 4 নাম্বারটা, অর্থাৎ উভয় মানে উপরের সবগুলোই সঠিক আনসার হবে। কেন বলছি? কারণ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তুমি যখন দেখবা যে তুমি যদি সবগুলো অপশন না পড়ো, অনেকগুলো প্রশ্ন তোমার ভুল হয়ে যাবে, অনেকগুলো প্রশ্ন ভুল হয়ে যাবে। শুধু এই জন্য তুমি সবগুলো প্রশ্ন পড়ো, মানে সবগুলো অপশন পড়ো নাই বিদায়। সো মাথা ঠান্ডা রাখতে হবে, সবগুলো অপশন ভালোভাবে পড়তে হবে, তখনই তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে, ঠিক আছে? চলে যাচ্ছে আমরা পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন বলছে নিচের কোনটি শ্রেণী বিন্যাসকরণ প্রক্রিয়ার অংশ? শ্রেণী বিন্যাসকরণ আমাকে বলো, এখানে কোন কাজটা শ্রেণী বিন্যাস করে, মানে শ্রেণীতে ভাগ করে, সবগুলোকে একটা শ্রেণীতে ভাগ করে নেয়, কোনটাকে? কোনটা বলো? তোমরা যারা আছো ক্লাসটা শেয়ার মেনশন করে দিও, ঠিক আছে? ক্লাসটা শেয়ার মেনশন করে দিও। তাসনিম বলেছে, এটা আনসার করো, 4 নাম্বারটা আনসার করো, 4-এর কত হবে? নিচে কোনটি শ্রেণী বিন্যাসকরণ প্রক্রিয়ার অংশ? শ্রেণী বিন্যাস করে থাকে কে? একটু বলো দেখি, শ্রেণী বিন্যাস করে থাকে কে? দ্রুত বলতে হবে। শ্রেণী বিন্যাসকরণের প্রক্রিয়ার অংশ শ্রেণী বিন্যাস করে থাকে কে? একটু দ্রুত কমেন্ট করবা যারা আছো। আমার কাছে কি আনসারগুলো পরে আসতেছে, বেশি স্লো আসতেছে, এমন কেন হচ্ছে? ওকে, আমাদেরকে বলছে স্যার রেওয়ামিল হবে, তাসনিম বলছে রেওয়ামিল হবে কিনা, তাসপিয়া বলছে 2 হবে, জাবেদা লিখন হবে। জাবেদা লিখনের মাধ্যমে কি শ্রেণীবিন্যাস করা হয়? আনসার হবে এটা, জাবেদা লিখন বলছে অনেকে। শোনো, এটা আনসার হবে হচ্ছে যখনই দেখবে শ্রেণীবিন্যাস করার কথা বলছে, শ্রেণীবিন্যাস মানে হচ্ছে আমরা যেটাকে, যেমন হচ্ছে আয়গুলোকে একটা শ্রেণীতে, ব্যয়গুলোকে একটা শ্রেণীতে ভাগ করে ফেলি, যেটা যেমন ধর আমি যদি বলি বেতন যতগুলো আছে সবগুলোকে একটা খাতে নিয়ে আসা বা একসাথে করে ফেলারকে আমরা বলি শ্রেণীবিন্যাসকরণ। সেটা করে থাকে খতিয়ান, ঠিক আছে? আমরা খতিয়ান ভুক্তির মাধ্যমে, অর্থাৎ খতিয়ানের মাধ্যমে আমাদের একই ধরনের যে হিসাবগুলো থাকে সবগুলোকে আমরা শ্রেণীবিন্যাস করে ফেলি, আলাদা করে ফেলি। যেমন একটা লেনদেন অনেকবার হইতে পারে, একটা হিসাব বা একটা ডেবিট বা ক্রেডিট, একটা তোমার যে কি থাকে, তোমার হিসাব থাকে, অ্যাকাউন্টস থাকে, সেটা বিভিন্ন জায়গায় ইউজ হতে পারে, সেটাকে এক জায়গায় নিয়ে আসা, সেই জিনিসটাকে আমরা শ্রেণীবিন্যাসকরণ বলছি। সেই কাজটা করে থাকে আমাদের খতিয়ান ভুক্তির মাধ্যমে। আমরা খতিয়ান ভুক্তির মাধ্যমে, খতিয়ান বানানোর মাধ্যমে আমরা একটা ফিগারে নিয়ে আসি, বা বলতে পারো যে এটার মাধ্যমে আমরা শ্রেণীবিন্যাস করে ফেলি, আলাদা আলাদা করে ফেলি, ঠিক আছে? সো আনসার হবে শ্রেণীবিন্যাসকরণ হচ্ছে করে থাকে খতিয়ান ভুক্তির মাধ্যমে আমরা শ্রেণীবিন্যাস করে থাকি, ঠিক আছে? পরেরটা চলে যাচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়? আমি অলরেডি বলে ফেলছি তোমাদেরকে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কি কি। সো কোনটা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়? আনসার করো, কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়? দ্রুত আনসার করতে হবে। কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়? আনসার করো দেখি, কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়? 5 নম্বর আনসার করো, কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়? সানজিদা বলছে, এটা প্রশ্নের নাম্বারটা একটু লিখে নিও, 5-এর কত সেটা একটু বলবা, 5-এর কত হবে সেটা একটু বলবা, পাশে লিখে দিবা, 5-এর এত, 5-এর এত, এটা লিখে দিবা।
কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়? দ্রুত বলবা, কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়? আমি কিন্তু বলে ফেলছি একবার তোমাদেরকে, এই প্রশ্নটা সেম কোয়েশ্চেন কিন্তু আসছিল, জাস্ট একটু ভিন্নভাবে লিখছে। কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়? বলো, কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়? তাসে বলছে 2 হবে, অস্তিত্ব যাচাইকরণ হবে, সানজিদাও বলছে 2 হবে। ওকে, বাকিরা জানাও। এখানে অনেকজন তো আছো, সবাই আনসার করো, সবাই আমার সাথে কমিউনিকেট করো, নাহলে কিন্তু তোমরা ভুল বললেও কোনো সমস্যা নাই। ভুল বললে তোমরা শিখতে আসছো, প্রথম ক্লাস এটা আজকে, তাই না? সো প্রথম ক্লাসে ভুল হইতেই পারে, স্বাভাবিক। আমরা আস্তে আস্তে গ্রো আপ হবো, আস্তে আস্তে আমরা গ্রো করবো অ্যাকাউন্টিংয়ের যে নলেজগুলো সেটা। সৌমিত্রা বড়ুয়া বলছে 5-এর খ হবে, 2 হবে। তাসনিম আফরোজ বলছে 5-এর 2 হবে। নাইম উদ্দিন বলছে 5-এর 5 হবে, রাওয়ামিল প্রস্তুতকরণ। না, আমরা বলবো হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ 9 হচ্ছে যাচাইকরণ। আমি অলরেডি তোমাদেরকে বলে ফেলছি, হিসাব বিজ্ঞান কি করে না, হিসাব বিজ্ঞান কখনো কি করে না, তোমার হচ্ছে যাচাই করে না বা ভেরিফিকেশন করে না, ঠিক আছে? এটা আমরা বলে ফেলছি একটু আগে, যে হিসাব বিজ্ঞান কি করে না, যাচাই করে না, অস্তিত্ব যাচাই করবে না, ঠিক আছে? সো এরপরে চলে আসি, এরপরটা হচ্ছে নিচের কোনটি হিসাব প্রক্রিয়া অন্তর্ভুক্ত নয়? সেম একই কোয়েশ্চেন, জাস্ট এখানে অস্তিত্ব যাচাই বলছে, এখানে হচ্ছে যাচাই, আর কোনো কথা নাই, ঠিক আছে? সো সেম কোয়েশ্চেন, এটা আমরা পারবো আশা করি। 2 নম্বরটা হবে, এটার আনসার হবে যাচাইকরণ, অর্থাৎ হিসাব নিচে কোনটি হিসাব প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়? যাচাই করে না, হিসাব বিজ্ঞান যাচাই করে না। যে প্রশ্নটা আমি বারবার আসতেছে বা বারবার বলতেছি, এগুলো কিন্তু পরীক্ষার হলে হুবহু চলে আসবে, ঠিক আছে? তো মাথায় রাখবা। তাহলে হিসাব বিজ্ঞান কি করে না? যাচাই করে না। এরপরে চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে যে নিচের কোনটি লিপিবদ্ধকরণ প্রক্রিয়ায় অংশ নয়? লিপিবদ্ধকরণের অংশ নয় বলছে, লিপিবদ্ধকরণের অংশ নয়। আমরা বলেছিলাম লিপিবদ্ধকরণের ক্ষেত্রে কি করে থাকে, এখানে বলছে শনাক্ত করা, রেওয়ামিল প্রস্তুত করা, লেনদেনের জাবেদাভুক্ত করা, লেনদেনের স্থানান্তর। তোমাদেরকে মুখস্থ করাইছি 2 নাম্বার সিকোয়েন্সটা মুখস্থ করাইছি। আনসার করো, 7-এর আনসার করতে হবে দ্রুত, 7-এর আনসার করো দ্রুত। 7-এর আনসার কি হবে? সাতের আনসার করতে হবে দ্রুত। নিচের কোনটি হিসাব লিপিবদ্ধকরণ অংশের লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার অংশ নয়? নিচের কোনটি হিসাব লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার অংশ নয়? সানজিদা বলছে 7-এর 4 হবে। ওকে, লেনদেনের স্থানান্তরকরণ বলছে, 7-এর কি 4 হবে? তারপর হচ্ছে সৌমিত্রা বড় বলছে 7-এর 4 হবে। এই অংশ 9 বলছে, মাথা রাখিও, অংশ 9 বলছে। কোনটি লিপিবদ্ধকরণের অংশ নয়? লিপিবদ্ধকরণের অংশ নয়। তাসপে বলেছে 6 না ভাইয়া, 7-এর বলো, 7-এর 2, 7-এর কত হবে বলো? 7-এর আনসার কি হবে? এখানে কয়েকজন আনসার করতেছো, শুধু 5-6 জন, বাকিরা কমেন্ট করতেছো না কেন? বাকিরা সবাই কমেন্ট করে জানাও, কমেন্ট করো সবাই। বাসন্তী দাস বলেছে আমাদেরকে 7-এর 2 হবে। হ্যাঁ, 7-এর 2 বলছে। ওকে, 7-এর 2। তাসপিয়া বলছে 7-এর 2 হবে। হ্যাঁ, আমরা জানি যে আমরা একটু আগে বলছি যে লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার অংশ হচ্ছে শনাক্ত করা 1 নম্বর, 2 নম্বর জাবেদাভুক্ত করা, 3 নম্বর হচ্ছে লেনদেনের স্থানান্তরকরণ। তাহলে আনসার হচ্ছে রেওয়ামিল প্রস্তুতকরণ হচ্ছে হিসাবে কিসের অংশ নয়? লিপিবদ্ধকরণের প্রক্রিয়ার অংশ নয়। লেনদেন প্রস্তুতকরণ কি, সরি, রেওয়ামিল প্রস্তুতকরণ হিসাবে যে লিপিবদ্ধকরণের অংশ সেটা কিন্তু নয়, লিপিবদ্ধকরণের অংশ নয়, লেনদেন রেওয়ামিল প্রস্তুতকরণ। ওকে, নাইম উদ্দিন বলছে 7-এর 2 হবে। হ্যাঁ, আনসার হবে 7-এর 2। পরবর্তী কোশ্চেনে চলে যায়, 8 নাম্বারটা চলে যায়। 8 নাম্বারের উত্তর অলরেডি দেখে ফেলছে, যাই হোক আমি আবার বলতেছি। 8 নাম্বার হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার কোনটি অন্তর্ভুক্ত থাকে না? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় বলছে, হিসাবে লিপিবদ্ধকরণ প্রক্রিয়া বলে না, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় কোনটি অন্তর্ভুক্ত থাকে না? লেনদেন চিহ্নিতকরণ, লেনদেন বিশ্লেষণকরণ, তারপর হচ্ছে লেনদেন সম্পর্কিত তথ্য সরবরাহ, কোনোটিই নয়। আনসার হচ্ছে কোনোটিই নয় হবে। কেন কোনোটি নয়? কারণ হচ্ছে এখানে এই 3টা কাজে কিন্তু করে থাকে হিসাব বিজ্ঞান, তাই হিসাব বিজ্ঞান অন্তর্ভুক্ত থাকে না, এগুলো সবগুলোই থাকে বিদায় আনসার হবে কোনোটিই নয়। আনসার কি হবে? কোনোটি নয়, এটা কিন্তু আনসার হবে। কেমন? এরপর চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন 9 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি হিসাব প্রসেসের একটি ধাপ নয়? হিসাব প্রসেসের ধাপ নয় কোনটি? এটা এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 10-11 সেশনে। নিচের কোনটি হিসাব প্রসেসের একটি ধাপ নয়? হিসাব প্রসেস মানে হিসাব প্রক্রিয়ার একটা ধাপ নয়, কোনটা? আনসার করো।
দেখতেছো হুবহু কিন্তু কমন পড়বে পরীক্ষা, ঠিক আছে, হুবহু কমন পড়বে। আমরা জাস্ট দুইটা সিকোয়েন্স মনে রাখার মাধ্যমে অনেকগুলো প্রশ্ন কিন্তু আনসার করতে পারতেছি খুব সহজে। বলো এটা আনসার কি হবে? নিচের কোনটি হিসাব প্রসেসের একটি ধাপ নয়? নিচের কোনটি হিসাব প্রসেসের একটি ধাপ নয়? আনসার করো। নিচের কোনটি হিসাব প্রসেসের একটি ধাপ নয়? আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি অনেকবার এই কথাটা। 9-এর আনসার অনেকেই বলছে 9-এর 3 হবে, হ্যাঁ 9-এর 4 বলছে অনেকে 9-এর 3 বলছে। যোগাযোগ ভাইয়া হবে, শোনো যোগাযোগটা তোমরা যেটা তথ্য সরবরাহ বলছি সেটাই আসলে যোগাযোগের কথা বলছে, তথ্য যেটা সরবরাহ বলছি সেটা যোগাযোগ কথা বলছে। কেমন? এই দেখো যেটা আছে যাচাইকরণ, এটা তোমাদের একটু আগে বলছি যে দেখছো ভুল করতেছো, আমি কিন্তু বারবার বলে দেওয়ার পরও তোমরা ভুল করে ফেলতেছো, আমি বারবার বলে দেওয়ার পরও কিন্তু তোমরা কি করে ফেলতেছো? ভুল করে ফেলতেছো। আনসার হবে যাচাইকরণ। আনসার কি হবে? যাচাইকরণ হবে, বুঝছো? আনসার হবে যাচাইকরণ। হিসাব বিজ্ঞান প্রসেসের একটি ধাপ নয় কোনটি? সেটা হচ্ছে যাচাইকরণ। হিসাব বিজ্ঞান যাচাইকরণ করে না, ঠিক আছে, আনসার হবে যাচাইকরণ। চলে আসি পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা পরবর্তী আর কোয়েশ্চেন নাই, 9টা কোয়েশ্চেন নাই। এরপর আমরা একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা আমরা দেখব। একটু আগে তোমাদেরকে আমি হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের পার্থক্যটাই দেখাইছিলাম অ্যাকচুয়ালি। সো এখানে আরেকটু বিস্তারিতভাবে দেওয়া আছে। যেমন বলা হচ্ছে হিসাব বিজ্ঞান কি, একটু আগে আমরা বলছি যে হিসাব বিজ্ঞান হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য এখানে দেওয়া আছে, একটু পর আমরা সেটাও পড়বো। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য মানে হিসাব বিজ্ঞান যে আমরা করতেছি এটা প্রধান কাজ কি? হিসাব বিজ্ঞানের প্রধান কাজটা হচ্ছে তথ্য সরবরাহ করা। ভালো করে মাথায় রাখো, হিসাব বিজ্ঞানের প্রধান কাজ হচ্ছে তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞান যে আমরা করতেছি, ঠিক আছে, যাচাইকরণ, তারপর হচ্ছে লিপিবদ্ধকরণ, এরপর হচ্ছে তথ্য সরবরাহকরণ, এটা মূল কাজটা হচ্ছে তথ্য সরবরাহ করা। কেন? কারণ হচ্ছে তথ্য সরবরাহ না করলে আমরা হিসাব বিজ্ঞান করে কোনো লাভ নাই। আমি যদি আর্থিক বিবরণী না করি, সেটা যদি আমাদের ইন্টারেস্টেড পার্টিকে আমি নাই দেখাই, তাহলে এই হিসাব বিজ্ঞানের কোনো মানেই হয় না, এটা কোনো কাজে নাই। সেজন্য বলা হয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। কাদেরকে? যারা ইন্টারেস্টেড পার্টি থাকবে তাদেরকে তথ্য সরবরাহ করা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। 1 নম্বরে গেল। আর এই যে হিসাব রক্ষণ বলতেছি, এটাকে আমরা বুক কিপিং বলছিলাম। এই বুক কিপিং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে লেনদেন লিপিবদ্ধ করা, মানে লেনদেনকে লেখাই হচ্ছে এটার মূল উদ্দেশ্য। লিপিবদ্ধকরণে বা হিসাব রক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে লেনদেন লিপিবদ্ধ করা বা লেখা। আর হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা, মাথায় রাখবা। তারপর এখানে লিখে দিচ্ছে হিসাব বিজ্ঞান লিখিত লেনদেন সমূহকে চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, তথ্য প্রস্তুতকরণ এবং প্রাপ্ত তথ্যসমূহ প্রয়োজনীয় পদক্ষেপ পক্ষকে সরবরাহ করার সাথে জড়িত। অন্যদিকে আমি যদি বলি হিসাব রক্ষণটা হচ্ছে আর্থিক লেনদেন সমূহকে লিপিবদ্ধকরণের সাথে জড়িত। এটা কাজটাই শুধু লিপিবদ্ধকরণ করা, বাট হিসাব বিজ্ঞানের কাজ অনেকগুলো। যেমন হিসাব বিজ্ঞান হচ্ছে চিহ্নিতকরণ করা লেনদেন, লিপিবদ্ধকরণ করে, তথ্য প্রস্তুতকরণ করে, প্রাপ্ত তথ্যসমূহ প্রয়োজনীয় যারা পক্ষ আছে তাদেরকে সরবরাহ করে থাকে। কেমন? হিসাব বিজ্ঞানটা অনেক বড় একটা জিনিস এবং হিসাব রক্ষণটা হচ্ছে তার একটা অংশ, ঠিক আছে। এরপর হচ্ছে হিসাব বিজ্ঞানে আর্থিক হিসাব বিজ্ঞান বা ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান, এভাবে বিভিন্ন শাখায় ভাগ করা হয়ে থাকে, বাট হিসাব রক্ষণে কোনো শ্রেণী বিভাগ নেই। এইটা পরীক্ষা আসতে পারে আমাদের রিটেনের ক্ষেত্রে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রিটেন সেখানে আসতে পারে হিসাব বিজ্ঞান হিসাব রক্ষণের মধ্যে পার্থক্য লিখো, তাহলে কিন্তু এটা তোমাকে লিখতে হবে। এরপর চলে আসি হিসাব বিজ্ঞান একটি চিন্তনীয় বা শিক্ষামূলক কাজ, যেটাকে আমরা কনসেপচুয়াল আমরা একটা কাজ বলে থাকি, একটা কনসেপ্ট আছে এখানে। কেমন? আর হচ্ছে হিসাব রক্ষণ একটা করণিক কাজ। করণিক কাজ মানে হচ্ছে এটা লেখার মাধ্যমে বা করার মাধ্যমে করা হয়। এখানে কিন্তু শুধু করার মাধ্যমে লেখার মাধ্যমে করা হয় এমন না, এখানে একটা কনসেপচুয়াল কাজ আছে, তোমার যাচাই করতে হবে সবকিছু, তথ্য সরবরাহ করতে হবে, একটা পুরো একটা কাজের ধাপ। তাই এটাকে বলা হয় এটা একটা কনসেপচুয়াল, এটা হচ্ছে একটা কি করণিক কাজ, মানে করার মতো একটা কাজ আর কি। আর এটা হচ্ছে তোমার শুধু করলে হবে না, এখানে তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। চলে আসি আমরা পরবর্তীতে আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, পরবর্তী টপিকে আমরা একটু যাই। ওকে, দেখো হিসাব বিজ্ঞানকে বিভিন্ন নামে অভিহিত করা হয়, সেগুলো থেকে আমাদের এমসিকিউতে হয়তো প্রশ্ন আসতে পারে, বেশি গুরুত্বপূর্ণ না বাট অনেক সময় চলে আসে। যেমন হিসাব বিজ্ঞানকে লেনদেন সমূহ লিপিবদ্ধকরণের একটা কলা বলা হয়ে থাকে। কেমন? লেনদেন সমূহ লিপিবদ্ধকরণের একটা কলা বলা হয়ে থাকে হিসাব বিজ্ঞানকে, অর্থাৎ যেগুলো আমরা লেনদেন হয় একটা প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানে
সেগুলো লেখার ক্ষেত্রে একটা নিয়ম কানুন কিন্তু আমাদেরকে ফলো করতে হয়, বা বলতে পারো যে যেমন একজন আর্টিস্ট বা একজন কলা বলা হয়, আমরা কলা সেটাকে বলি, যেখানে একটা চিন্তন বা একটা মেধার একটা প্রকাশ পায়, ঠিক সেভাবে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে একটা চিন্তন বা মেধার একটা প্রকাশ হবে তখনই বা এটার ক্ষেত্রে হইতে হয় বা দক্ষতা অর্জন করতে হয়। কেমন হিসাব বিজ্ঞান যদি ভালোভাবে তুমি দক্ষ হও তখনই কিন্তু তুমি হিসাব বিজ্ঞানে ভুল করবে না, বা এখানে একটা দক্ষতার পরিচয় দিতে হয়। তাই এখানে হিসাব বিজ্ঞানকে আমরা কলা বলে থাকি। এটাকে আবার সামাজিক বিজ্ঞান বলা হয়, কারণ হিসাব বিজ্ঞানের মাধ্যমে একটা ব্যবসায় প্রতিষ্ঠানের সকল লেনদেনকে আমরা কি করে থাকি, সকল লেনদেনকে আমরা এখানে লিখে থাকি, এবং এটার মাধ্যমে আমাদের সামাজিক যে বলতে পারো যে সম্পর্ক বা সামাজিক যে সম্পর্কগুলো আছে সেগুলো কিন্তু রক্ষা হয়, বা বলতে পারো এটার মাধ্যমে আমরা সামাজিক সম্পর্ক রক্ষা করি। পাশাপাশি তুমি হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের টোটাল হিসাবটা এটার মাধ্যমে খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়ে থাকে। তো এরপর হচ্ছে ব্যবসায়ী ভাষা বলা হয় হিসাব বিজ্ঞানকে, কারণ ব্যবসায়ীরা আসলে তোমার এমনি মুখের হিসাবে বিশ্বাসী নয়, বিশ্বাসী হচ্ছে তোমার অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে তোমাকে উপস্থাপন করতে হবে বিষয়টা, যে লাভ হচ্ছে না লস হচ্ছে সব কিছু। সো একটা ব্যবসায় ভাষা বলা হয়। হিসাব বিজ্ঞানকে বিজ্ঞান এবং কলা দুইটাকে বলা হয়। কলা বলা হচ্ছে এই জন্য কারণ এখানে একটা দীর্ঘ অভিজ্ঞতার প্রয়োজন হয়, আর বিজ্ঞান বলা হয় এখানে একটা যাচাইকরণের একটা বিষয় আছে, বা বলতে পারো যে একটা বৈজ্ঞানিক কি থাকতে হবে তোমার হচ্ছে মানে সবাই যেটা গ্রহণ করে এরকম একটা ভিত্তি আছে বিধায় এটাকে বিজ্ঞানও বলা হয়। ব্যবসায়ের হাতিয়ার বলা হয় হিসাব বিজ্ঞানকে, এগুলো একটু মনে রাখবা। তাহলে হিসাব বিজ্ঞানকে লেনদেন লিপিবদ্ধকরণের কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায়ের ভাষা, বিজ্ঞান এবং কলা ব্যবসায়ের হাতিয়ার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাচ্ছে, পরবর্তী টপিকে যাচ্ছে আমরা। আচ্ছা, হিসাব বিজ্ঞানের প্রাথমিক পরিচিতি। তো এখান থেকে আমাদের একটু আমরা দেখি প্রাথমিক পরিচিতির মধ্যে কি আছে। এখানে একটা এট এ গ্লান্সে আমরা হিসাব বিজ্ঞানের কয়েকটা ইনফরমেশন নিয়ে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ। পারলে একটা স্ক্রিনশট নেওয়ার দরকার নেই। আমাদের এই তোমার হচ্ছে ভিডিওর কমেন্টে আমরা হচ্ছে কি দিয়ে দিয়েছি, একটা গ্রুপে লিঙ্ক দিয়েছি, সেখানে আমরা এই পিডিএফটা দিয়ে দিব, তোমরা সেখান থেকে করতে পারবা, কোনো সমস্যা নেই, দেখতে পারবা। সো এই তথ্য থেকে পরীক্ষায় একটা এমসিকিউ, একটা বা দুইটা এমসিকিউ অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। দেখো একদম সিম্পলি মনে রাখবা, হিসাব বিজ্ঞান হচ্ছে, প্রথমত এখানে লিখছে হিসাব বিজ্ঞান হচ্ছে বিজ্ঞান ও কলা, এগুলো পরীক্ষায় এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হিসাব বিজ্ঞান হচ্ছে বিজ্ঞান ও কলা, এটা মনে রাখবা। হিসাব বিজ্ঞান একটি তথ্য পদ্ধতি বা ইনফরমেশন সিস্টেম বলা হয় এটাকে। হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি, যেটাকে আমরা বলি ডুয়েল এন্ট্রি সিস্টেম, অর্থাৎ যেখানে দুইটা এন্ট্রি থাকবে, ডেবিট এবং ক্রেডিট। ঠিক আছে, তারপরে রয়েছে হিসাব বিজ্ঞানের উপাদান। হিসাব বিজ্ঞানের উপাদান হচ্ছে হিসাব বিজ্ঞান কাজ করে থাকে লেনদেনের মাধ্যমে। যদি একটা লেনদেন পাওয়া যায় সেটাকে আমরা প্রসেস করে করে সামনের দিকে আগাই, তাই বলা হয় হিসাব বিজ্ঞানের উপাদান হচ্ছে লেনদেন। আর হিসাব বিজ্ঞানের ফলাফল, অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথমত একটা লেনদেন নাই, সেখান থেকে প্রসেস করতে করতে লাস্টে গিয়ে একদম শেষে গিয়ে আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকে। তার মানে হিসাব বিজ্ঞানের উপাদান হচ্ছে লেনদেন এবং হিসাব বিজ্ঞানের ফলাফল হচ্ছে আর্থিক বিবরণী। ঠিক আছে, হিসাব বিজ্ঞানের উপাদান কি? হিসাব বিজ্ঞানের উপাদান হচ্ছে লেনদেন, আর হিসাব বিজ্ঞানের ফলাফল কি? ফলাফল হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণী। এরপর চলে আসি মৌলিক হিসাব সমীকরণ, যেটাকে আমরা A=L+OE বলে থাকি, অর্থাৎ অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটিস। তো এটা আমরা আগে থেকে জানি সবাই মোটামুটি। সো হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণের মানে বেসিক হিসাব সমীকরণ বলা হয় A=L+OE। এরপর রয়েছে লেনদেন প্রভাবিত করে। লেনদেন প্রভাবিত করে কাকে? হিসাব সমীকরণকে। একদম সিম্পল কথা, লেনদেন প্রভাবিত করে হিসাব সমীকরণ। লেনদেন তখনই হয় যখন এই হিসাব সমীকরণটার মধ্যে প্রভাব বিস্তার করবে, যে একটা সম্পদ বাড়বে বা কমবে, বা মালিকানা সত্ত্ব বাড়বে বা কমবে, বা লাইবিলিটিস বাড়বে বা কমবে, তখনই সেটাকে আমরা লেনদেন বলে থাকি। আরটা বলছে হিসাব সমীকরণে প্রভাবিত হয় লেনদেন দ্বারা। এই কথা উল্টা দিক থেকে বলছে আর কি, হিসাব সমীকরণ প্রভাবিত হয় লেনদেন দ্বারা। আচ্ছা, দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভাবক লোকাফেসিওলি, আমরা সবাই জানি। অনেকে আবার আমরা মনে করি যে হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লোকাফেসিওলি, আনসারটা ভুল। আনসারটা হবে দুতরফা দাখিলা পদ্ধতির হচ্ছে উদ্ভাবক লোকাফেসিওলি। কেমন? দুতরফা দাখিলা পদ্ধতি উদ্ভাবনের সাল এবং দেশ, আমরা বলতে পারি দুতরফা দাখিলা পদ্ধতি হয়েছে 1494 সালের 10 নভেম্বর হচ্ছে ইতালির ভেনিস শহরে। এই লোকাফেসিওলি হচ্ছে একটা বই লিখেছেন, সেই বইটার নামও এখানে থাকবে, হ্যাঁ এই যে এখানে আছে। সেই বইটা লোকাফেসিওলি কর্তৃক রচিত বইয়ের নাম হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়া প্রপোর্শনালিটি। আমাদেরকে 9-10 পড়ানো হয়ে আছে এটা, তাই না, যারা ব্যবসা শিখেছিল আর কি। সো সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়া প্রপোর্শনালিটা, এই বইয়ে তিনি এই দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে কি করেন, যেহেতু
তোমার তথ্য দিয়ে বা এই দুদফা তালিকা পদ্ধতি তিনি পরিচিত করেন। সো সেটা ছিল হচ্ছে 10 ডিসেম্বর 1494। তো এই 10 নভেম্বর 1494 এটাকে হিসাব বিজ্ঞানের এই 10 নভেম্বরকে হিসাব বিজ্ঞান দিবসও বলা হয়। হিসাব বিজ্ঞান দিবস কখন হবে? তাহলে আনসার হবে 10 নভেম্বর হচ্ছে হিসাব বিজ্ঞান দিবস। ওকে, 10 নভেম্বর হবে কি হিসাব বিজ্ঞান দিবস। আচ্ছা, এরপরে চলে আসি আমরা, এরপর হচ্ছে এই পাশে চলে আসি। এই পাশে বলছে যে অ্যাকাউন্টিং হিসাব সমীকরণ, অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে যে হিসাব সমীকরণ, সেই হিসাব সমীকরণ উদ্ভাবন করেন কে? আসলে হচ্ছে আমেরিকান হিসাব বিজ্ঞানীরা। এটাকে আমরা বলি যে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন যেটা আছে সেটার মাধ্যমে, বা হিসাব বিজ্ঞানীগণ হচ্ছে আমেরিকান যারা হিসাব বিজ্ঞানী তাদের মাধ্যমে অ্যাকাউন্টিং যে সমীকরণটা, যেখানে আমরা এখানে লিখেছি A=L+O, এই সমীকরণটা উদ্ভাবন করেন AAA দ্বারা বোঝাচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। কেমন? সো তারা হচ্ছে এই হিসাব সমীকরণটা উদ্ভাবন করে থাকেন। এরপর চলে আসি ত্রিতরফা দাখিলা পদ্ধতি। এটা যদিও এটা এখনো তেমন মানে এখনো গবেষণাধীন রয়েছে। এই তরফা দাখিলা পদ্ধতিটা প্রথমে ছিল একতরফা দাখিলা পদ্ধতি অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, তারপর দুই তরফা দাখিলা পদ্ধতি এসেছে, এটা সবচেয়ে বেশি এখন গ্রহণযোগ্য। এরপর ত্রিতরফা দাখিলা পদ্ধতি, এটা এখনো আসে নাই, এটা হচ্ছে গবেষণাধীন রয়েছে। এটার উদ্ভাবক হচ্ছেন হাওয়ার্ড ফ্রি জনসন। কেমন? ত্রিতরফা দাখিলা পদ্ধতি একটা আমরা ডেবিট বলি, একটাকে আমরা ক্রেডিট বলি, আর ওইটা হবে ট্রেডিট। ঠিক আছে, ডেবিট ক্রেডিট যেটা হচ্ছে ত্রিতরফা দাখিলা পদ্ধতি সেটার ক্ষেত্রে আসবে। তাহলে ডেবিট ক্রেডিট হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি, আর আরেকটা মানে তোমার দফা আসবে সেটা হচ্ছে ট্রেবিটটা হচ্ছে এখনো এটা গবেষণাধীন রয়েছে, মানে তিন তরফা দাখিলা পদ্ধতি গবেষণাধীন রয়েছে, বাট পরীক্ষা আসতে পারে এমসিকিউর ক্ষেত্রে। আচ্ছা, এরপর হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য, অলরেডি আমরা বলে ফেলেছি হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য বা প্রাথমিক উদ্দেশ্য দুইটাই সেম। হিসাব রক্ষণের ক্ষেত্রে হচ্ছে লেনদেন, প্রতিষ্ঠানে যে সকল সম্পর্কিত লেনদেনসমূহ রয়েছে, সম্পর্কিত লেনদেনসমূহ ও লেনদেনসমূহ লিপিবদ্ধকরণ, অর্থাৎ হিসাব রক্ষণের কাজ প্রধান বা প্রাথমিক কাজ হচ্ছে লেনদেন লিপিবদ্ধ করা, আর হিসাব বিজ্ঞানের প্রধান কাজ হচ্ছে সরবরাহ করা। হিসাব বা আমরা বলতে পারি যে হিসাবে যে তোমার কি বলতে পারো যে তথ্যগুলো আছে সেগুলো সরবরাহ করা। আচ্ছা, তো এই দুটো মনে রাখবা, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা, আর হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে লেনদেনগুলো আছে সেগুলো লিপিবদ্ধ করা। ওকে, এরপর চলে আসি, মূলত হিসাব বিজ্ঞান বলতে কি বোঝায়? আর্থিক হিসাব বিজ্ঞান বা যেটাকে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বলে থাকি, এটাকে আসলে মূলত হিসাব বিজ্ঞান বলা হয়ে থাকে। এরপর রয়েছে হিসাব বিজ্ঞানের মৌলিক নীতি বা ধারণা, ব্যবসায়ী সত্তা ধারণা। অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে মৌলিক নীতি বা ধারণা সেটা হচ্ছে ব্যবসায়ী সত্তা ধারণা। ব্যবসায়ী সত্তা ধারণার বিষয়টা আমি একটু বোঝাই বলি। শোনো, আমরা যদি বলি তোমার একটা দোকান আছে, মনে করো মুদির দোকান, তো তোমার বাসার জন্য তুমি মুদির দোকান থেকে 10 কেজি চাল নিয়ে গেছো, তাহলে এটাকে কিন্তু আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় আমরা বলি যে এখানে ব্যবসায় প্রতিষ্ঠানটা একটা আলাদা এন্টিটি, বা ব্যবসা প্রতিষ্ঠানটা আলাদা একটা সত্তা হিসাবে আমরা কাউন্ট করি, মালিক একটা আলাদা সত্তা হিসাবে কাউন্ট করি। সেটাই বলা হচ্ছে এখানে যে হিসাব বিজ্ঞানের মৌলিক নীতি বা ধারণা হচ্ছে ব্যবসায়ী সত্তা ধারণা, মানে ব্যবসাটা আলাদা একটা এন্টিটি, আলাদা একটা মানুষ হিসেবে কাউন্ট করা, সেটাকে বলা হচ্ছে। এবার হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতির ফলাফল বা আউটকাম হচ্ছে হিসাব সমীকরণ, যেটা আমরা আমাদের যে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন যেটা আমাদেরকে ইন্ট্রোডিউস করিয়েছে সেটাকে বলা হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতির ফলাফল। ওকে, এরপর আছে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস, অলরেডি বলে ফেলেছি 10 নভেম্বর, যেটা এখানে ছিল যে দুতরফা দাখিলা পদ্ধতি উদ্ভাবের সাল এবং দেশ হচ্ছে 10 নভেম্বর, ঠিক ওইটাকে আমরা বলে থাকি হিসাব বিজ্ঞান দিবস 10 নভেম্বর। এরপর হচ্ছে লুকা ফিস্তুলি কর্তৃক রচিত বইয়ের নাম হচ্ছে, অলরেডি বলে ফেলেছি, সুম্মা ডি অ্যারথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়া প্রপোর্শনালিটা, এই বইটা তিনি লেখেন। আর লুকা ফিস্তুলির পূর্ণ নাম এখানে দেওয়া আছে ফ্রা লুকা বার্তোলোমিও ডি ফেস্টিউলি। ঠিক আছে, তো এগুলো মনে রাখবো, পরীক্ষা আসতে পারে, অনেক সময় চলে আসে আর কি এরকম প্রশ্ন। লুকা ফিস্তুলির জন্মসাল হচ্ছে 1445 আর কি, এটা নিয়ে অনেক মতভেদ আছে, যাই হোক এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য আর কি 1445। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা একটু সবাই এই যে তথ্যগুলো আমি বললাম এই তথ্যগুলো একবার একটু চোখ বোলানোর চেষ্টা করবো, আর তোমাদেরকে ফাইলটা দিয়ে দিব, সেটা তোমরা একবার মুখস্থ করে নিবা, কারণ এই তথ্য থেকে কিন্তু অনেকগুলো, মানে এই স্লাইড থেকে অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো তথ্য আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আমরা বলেছি আগে যে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে শুধুমাত্র ম্যাথ পড়লে হবে না, তোমাকে থিওরিগুলোর দিকে আরও বেশি নজর দিতে হবে, কারণ
প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ম্যাথের চেয়ে থিওরিটিক্যাল প্রশ্ন বেশি আসে। তোমার 60 থেকে 70% তোমার থিওরি প্রশ্ন চলে আসে, আর 40 থেকে 30% তোমার ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসে, সেটা আমরা শুরুতেই বলছি। সো এগুলো একটু কষ্ট হইলেও তোমাকে মুখস্থ করতে হবে, কিছু করার নাই, ঠিক আছে? চলে আসে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আচ্ছা, পরবর্তী টপিক হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, যেটা আমি অলরেডি তোমাদেরকে বলে ফেলেছি। হিসাব বিজ্ঞানের দুইটা উদ্দেশ্য আছে, একটা হচ্ছে প্রাথমিক, একটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে যে আর্থিক ঘটনাসমূহ রয়েছে সেগুলো শনাক্ত করে যথাযথভাবে হিসাবের বইসমূহতে বা বইসমূহ লিপিবদ্ধ করা, এটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য। পরীক্ষা সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি সেটা, হিসাব বিজ্ঞানের প্রধান বা মুখ্য উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট যে পক্ষসমূহ রয়েছে, যেটা আমরা বলেছি অভ্যন্তরীণ হইতে পারে, বাহ্যিক হইতে পারে একটা প্রতিষ্ঠানে, তাদেরকে যে তথ্যগুলো আছে সেগুলো সরবরাহ করা, যেটাকে আমরা বলছি যে সংশ্লিষ্ট পক্ষসমূহকে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। এটা হচ্ছে একটা হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। আর প্রাথমিক উদ্দেশ্য কি বলেছি? প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেনগুলো কি করা, ঘটনাগুলো শনাক্ত করে যথাযথভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা, লিপিবদ্ধ করাটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। আর প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। এটা মনে রাখতে হবে, এই সেন্টেন্সটা মনে রাখলে হয়ে যাবে। আচ্ছা, আমরা কয়েকটা এখান থেকে সলভ করি, চলো কয়েকটা এখান থেকে সলভ করি। এই যে এখন আমরা যে টপিকটা পড়ছি এখান থেকে কয়েকটা প্রশ্ন সলভ করবো। যেমন এখানে বলছে 2016-17 অর্থ বছরে বা 16-17 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন এসেছে যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে, একদম সিম্পল, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য একটু আগে পড়াইছি, বলো আনসার বলো। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য, ফাইজা হক বলছে ভাইয়া আমি আপনাকে ইনবক্সে একটা প্রশ্ন করেছি, আপনি মনে হয় দেখেননি, একটু জেনে জানাবেন, আমাকে হেল্প হবে। ওকে, আমাকে আবার একটা মেসেজ দিয়ে দেখবে ইনশাল্লাহ। আনসার করো এটা। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কোনটি? আনসার করো। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কোনটি? দ্রুত আনসার করতে হবে। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে, বাসুদী দাস বলছে 1-4 হবে, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের নিমিত্ত তথ্য সরবরাহ করা। হ্যাঁ, এই যে ওয়ার্ডটা মনে রাখবা, জাস্ট এই জিনিসটা মনে রাখলে তোমরা এমনিতে পারবা, সেটা হচ্ছে তথ্য সরবরাহ। এর আগের পেজে অনেক কিছু থাকতে পারে, বাট মূল কথাটা হচ্ছে তথ্য সরবরাহ করা হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, কেমন? আচ্ছা দেখো, এর পরবর্তী কোশ্চেন হচ্ছে নিচের কোনটি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য? দেখো একটা কথা বলি, সেটা হচ্ছে প্রধান উদ্দেশ্য বলুক বা উদ্দেশ্য বলুক, যদি প্রাথমিক ওয়ার্ডটা লেখা না থাকে, আমি আবার বলছি, যদি প্রাথমিক ওয়ার্ডটা লেখা না থাকে, জাস্ট যদি বলে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি, তখন হবে তথ্য সরবরাহ করা। আর যদি বলা হয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি, তখন আমরা মনে করব প্রধানটা বলছে, প্রাথমিকটা আমরা বলবো না, তখন চিন্তা করবো আমরা প্রধানটা নির্দেশ করতেছে। যদি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি যদি বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে আনসার হবে কোনটা? সেক্ষেত্রে আনসার হবে তথ্য সরবরাহ করা, সেটা। তাহলে আনসার কত হবে এটার? আনসার করো, 2 নাম্বারটা আনসার করো। 2 এর আনসার কত হয়? দুইয়ের আনসার করো। 2 এর আনসার কত হবে? তাসফিয়া বলছে 2 এর আনসার হবে 4। হ্যাঁ, কারণ আমরা বলেছি যদি হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য বলে তাও হবে তথ্য সরবরাহ করা, আর যদি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বলে প্রাথমিক না বলা থাকলে, প্রাথমিক ওয়ার্ডটা লেখা না থাকলেই কিন্তু সবসময় প্রধান উদ্দেশ্যটাই হবে। আনসার হবে তথ্য সরবরাহ করা। আনসার হবে তথ্য সরবরাহ করা। ওকে ফাইন, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি আমরা। তাহলে সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে তথ্য সরবরাহ করা, এই ওয়ার্ডটা মনে রাখবা, তাহলে হবে। দেখো এরপর বলছে আধুনিক কারবার জগতে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হলো, একই কথা, ঘুরে ফিরে সেম কথা বলতেছে। আধুনিক কারবার বলুক বা যেই বলুক, অনেকবার এসেছে এই প্রশ্নটা। সো এখানে আনসার করতে হবে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কোনটা সেটা বলছে। সেম কোয়েশ্চন দেখো ঘুরে ফিরে অনেকবার আসতেছে, একদম সহজ না এগুলো আনসার করাটা।
বাসুদেব বলেছে 3-এর 1 হবে, ওকে। তারপর হচ্ছে নাইমুদ্দিন বলেছে 3-এর 1 হবে, হ্যাঁ। সংশ্লিষ্ট পক্ষসমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ, এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। যেভাবে বলো ঘুরে আসুক, যেভাবে আসুক, একই কথা। আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন দেখো, বলছে হিসাব বিজ্ঞানের উপাদান ও আউটপুট যথাক্রমে। উপাদান মানে হচ্ছে, একটু আগে বলছি আমি, কিন্তু হিসাব বিজ্ঞানের উপাদান এবং আউটপুট, অর্থাৎ হিসাব বিজ্ঞানটা কাকে নিয়ে শুরুতে কাজ করে এবং শেষে কি আমরা পাই, উপাদান এবং আউটপুটটা কি। হিসাব বিজ্ঞানের উপাদান এবং আউটপুটটা কি, আনসার করো। জাবেদা ও খতিয়ান বলছে এখানে, সুবিধা লাভ ও ত্যাগ, এর বলছে প্রাপক ও দাতা, লেনদেন এবং আর্থিক বিবরণী। আনসার করো কোনটা হবে, 4-এর আনসার করতে হবে দ্রুত। চারের আনসার করো। বাসন্তী বলেছে আমাদেরকে 4-এর হবে 4। তাসনিম আফরোজ আমাদেরকে বলেছে 4-এর আনসার হবে 4, হ্যাঁ। লেনদেন ও আর্থিক বিবরণী, কারণ আমরা বলেছিলাম হিসাব বিজ্ঞানের উপাদান মানে হিসাব বিজ্ঞান যেটা নিয়ে কাজ করে, উপাদানটা হচ্ছে লেনদেন, এবং হিসাব বিজ্ঞানের যে আউটপুট সেটাকে আমরা বলি আর্থিক বিবরণী। অর্থাৎ একটা লেনদেন হওয়ার পর সেটাকে প্রসেস করতে করতে আমরা সেটাকে শেষে যে তথ্য সরবরাহ করি সেটা কিন্তু আর্থিক বিবরণী সরবরাহ করি, তাই না? সো এটা হচ্ছে ফলাফল বা আউটপুট বলতে পারি, ওকে। তাহলে আমরা যাচ্ছি, এরপরে যাচ্ছি আমরা, তাহলে এটা আনসার হবে লেনদেন ও আর্থিক বিবরণী, আনসার হবে। আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন বলছে যে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য বলে না, প্রাথমিক বলছে, আনসার করো। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কোনটি? হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কোনটি? আচ্ছা, তোমরা যারা আমাদের অ্যাডমিশন ব্যাচ সম্পর্কে জানতে চাচ্ছ একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন ব্যাচের আমাদের আগামী মাসে 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে, এবং হচ্ছে 5 তারিখের মধ্যে তোমরা যারা ভর্তি হবে তোমাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট থাকতেছে। সেটা হচ্ছে তোমরা 2500 টাকায় ফুল BCDর জন্য, অর্থাৎ তোমার ব্যবসা শিক্ষা মানবিক, তোমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, BUP, এবং হচ্ছে তোমার গুচ্ছ বিশ্ববিদ্যালয়, 7 কলেজ সহ সবগুলো কভার হয়ে যাবে একটা কোর্সের মাধ্যমে 2500 টাকায়। আর এই কোর্সের সাথে তোমাদের কিন্তু আমরা যে লেকচার শিটগুলো আছে সেগুলো কিন্তু প্রোভাইড করবো। তোমরা বাসায় বসে কিন্তু আমাদের সাথে ফুল প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবা। আমরা যেভাবে পড়বো সেটা তোমাদেরকে বাসায় একটা প্রিন্টেড কপি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, সেটা তোমরা বাসায় বসে পড়তে পারবা। আসলে PDF থেকে পড়াটা আসলেই অনেক কষ্টসাধ্য, আমাদের মনে হয় না যে PDF পড়ে তোমরা করতে পারবা, বা PDF থেকে আসলে অনেকক্ষণ যাবত পড়া যায় না, তাই না, চোখের সমস্যা হয়। তো সেজন্য আমরা প্রিন্টেড কপি তোমাদেরকে দিয়ে দিব, সেগুলো তোমরা বাসায় বসে আমাদের সাথে পড়তে পারবে। আর এখানে আমরা অনেক বেশি ক্লাস রেখেছি, প্রায় 240টা ক্লাস, ডিও পরীক্ষার আগে, ডিও পরীক্ষার পর সহ 330টার মতো আমাদের ক্লাস হবে টোটাল ক্লাস, এবং এক্সাম হবে 330টার মতো। আমার মনে হয় না ইটস বেস্ট একটা সার্ভিস তোমরা পাবে। আর পড়ালেখার টিম, অ্যাডমিশন টিম সম্পর্কে তোমরা জানার জন্য আমাদের গতকালকে কিন্তু আমরা কোর্স লঞ্চিং হয়েছে, সেই ভিডিও তোমরা দেখতে পাবা, আমাদের পেজে দেওয়া আছে। সো সেখানে তোমরা দেখে এবং আমাদের পেজে মেসেজ দিয়ে তোমরা ভর্তি হতে পারবা। আর ভর্তি বিষয়ে যে কোনো তথ্য জানার জন্য তোমরা আমাদের যে হেল্পলাইন, সেই হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। নাম্বারটা লিখে দিচ্ছি 01746561163, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা। যোগাযোগ করে আমাদের কোর্সে তোমরা ভর্তি হয়ে যেতে পারবা। ওকে, 5-এর আনসার অনেকে 4 বলছে, লিপিবদ্ধকরণ লেনদেন সময় সঠিকভাবে নিশ্চয়তা দেওয়া। সো আমরা চলে আসি, তাহলে এটার আনসার বলে ফেলি। আনসার কি হবে এটার? আমরা বলছি এখানে প্রাথমিক উদ্দেশ্য, নট প্রধান উদ্দেশ্য, বলছি প্রাথমিক উদ্দেশ্য। তাহলে প্রাথমিক উদ্দেশ্য কোনটা হবে? যে লিপিবদ্ধকৃত যে লেনদেনগুলো আছে সেগুলোর সঠিকতার নিশ্চয়তা দেওয়া। এখানে অন্যগুলো তার চেয়ে কম অ্যাপ্রোপ্রিয়েট, যার কারণে আমরা হচ্ছে লিপিবদ্ধকৃত লেনদেনের সঠিকতার নিশ্চয়তা দেওয়া, সেটাকে আমরা কি দিব? আমরা হচ্ছে প্রেফার করবো, এবং এটা হচ্ছে আনসার হবে। কেমন? ওকে, আমরা এরপরে যাচ্ছি। এরপর হচ্ছে আমাদের পরবর্তী কোয়েশ্চনে যাই। পরবর্তী কোয়েশ্চন হচ্ছে, আচ্ছা, এরপর এখানে আছে কিছু জিনিস আছে যে আমাদের হিসাব বিজ্ঞানের বই এবং এর জনক, এটা সম্পর্কে একটু ইনফরমেশন আছে। আচ্ছা, আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আমরা আজকে এটা আর কন্টিনিউ না করি, এই জায়গা থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করব। কেমন? হিসাব বিজ্ঞানের প্রাথমিক এবং প্রথম বই এবং এটা জনক এবং এটা সম্পর্কে বিস্তারিত, অর্থাৎ আরও কিছু ইনফরমেশন আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, এই টপিক থেকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এইটুকু পর্যন্ত রাখতেছি। তোমাদের ক্লাসটা কেমন লেগেছে একটু অবশ্যই জানাবা। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবা, এবং হচ্ছে এই টপিক থেকে আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাআল্লাহ।
তোমাদের আর কি কি প্রয়োজন, অর্থাৎ আমাদের কিন্তু আবার রাত 9টায় কিন্তু জিকে ক্লাস হবে। জিকে তোমাদের ক্লাস নিবে, তোমাদের রাসেল ভাইয়া ক্লাস নেবে জিকে ক্লাস রাত 9টা থেকে। এবং আমরা প্রতিদিন 2টা করে ক্লাস রেখেছি। আমাদের এই ফ্রি যে লাইভ ক্লাসগুলো সেগুলো রুটিন কিন্তু আমাদের পেজে দিয়ে দেওয়া হয়ে আছে, তোমরা দেখলেই পাবা। সেই রুটিন অনুযায়ী কিন্তু ক্লাসগুলো হচ্ছে। আজকে রাত 9টায় কিন্তু আরেকটা ক্লাস হবে, সেটা হচ্ছে জিকে ক্লাস। তাসনিম আফরোজ বলেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। ওকে, আচ্ছা। সো আমরা হচ্ছে যারা যাদের মানবিকে রয়েছে তারা কিন্তু আজকে রাত 9টায় কিন্তু জিকে ক্লাস হবে, তোমাদের রাসেল ভাইয়া নেবে। তো সেখানে তোমরা যুক্ত হতে পারো। এবং তোমাদের সবাইকে এতক্ষণ মধ্যে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমরা আমাদের উপর আস্থা রাখতে পারো। এবং আমরা চেষ্টা করছি তোমাদের জন্য যাতে আমরা বেস্ট সার্ভিস দেওয়া যায় ইনশাআল্লাহ। এবং অ্যাকাউন্টিংয়ের দায়িত্ব যেহেতু আমি নিয়েছি এবং আমার পক্ষ থেকে আমি 100% চেষ্টা করব যাতে প্রতিটা টপিক ধরে ধরে তোমাদেরকে আমি পড়াতে পারি এবং হচ্ছে প্রত্যেকটা টপিক তোমাদেরকে পড়াতে পারি, যাতে করে তোমার বিশ্ববিদ্যালয়ে ভালো একটা পজিশন তোমরা করে নিতে পারো। তো তোমাদের সবার সাথে দেখা হবে আগামী, আমার সাথে আবার নেক্সট আরেকটা ক্লাস আছে আমার ফ্রি ক্লাস, সেখানে তোমাদের সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।